কতখানি ভালো? অনেক ভালো, অনেক ভালো বলতে আমি অনুষ্ঠানটা 4 থেকে 5 বছর ধরে শুনি, কখনো ভাবি নাই আমার গুরুর সাথে দেখা হবে বা আমি অনুষ্ঠানে আসবো। এই গুরুকে সামনে পাওয়া খুব আনন্দিত, খুব ভালো লাগে। যে তুমি ভালো অনুভব করছো এবং অনেকদিন পর আসছো যেহেতু স্টুডিওতে, তোমার অনুভূতি ভালো, তাই তো? ওকে, কি নাম তোমার? আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। ওকে, সাদ্দাম কোত্থেকে আসছো? আমার জেলা ইলোজাম মুন্সিগঞ্জ, থানা সিরাজদি খান। সিরাজদি খান। সিরাজদি খান। সিরাজদি খান, এই নামটা শোনা। এবং মুন্সিগঞ্জ। ওকে, একটু শুনতে চাই তোমার জীবনের কথা। আমি একটু ছোটবেলাতেই বলি, প্লিজ। ঠিক আছে। ছোটবেলায় আমি যে সময় 5 থেকে 7 বছর, তো আব্বা আম্মা স্কুলে যাওয়ার জন্য আমার খুব ট্রাই করে, তাই আমি যাই না স্কুলে, খুব মায়ের দূর খাই। তো এর মধ্যে আমরা 4 ভাই 1 বোন। তো আমার বড় ভাই পড়ালেখা করে, আমার মাঝার ভাই পড়ালেখা করে, তা আমি জানি আমি আর খালি মায়ের দূর করে। তারপরে খুব দুষ্ট ছিলাম, তো মায়ের দূর করে আব্বাই প্রচুর মারতো। আমার আব্বাই খুব ঢাকা শ্যামবাজারে কাজ করতে, আব্বাই মোটামুটি এখন খুব কাজ করে, আগে আমরা 5 জন ভাই বোন ভালোশোনা করতো। তারপরে মায়ের দূর খাইতাম, তারা স্কুলে যাই না। তারপরে ওরা চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, নিতে পারেনি। আমার সত্যি খেলা ছিল যে ক্রিকেট খেলা আমার খুব পছন্দ ছিল, আমি ক্রিকেট খেলতাম বা কবুতর ধরতাম, পাখি মুখে আমি ধরতাম। তাই তারপর পড়ালেখা হইল না। তারপর আমার বড় ভাই আবার 8 পর্যন্ত পড়ালেখা করছে, সবথেকে বড় ভাই মিয়ার হোসেন। বড় ভাই পড়ালেখা ছেড়ে দিল, সংসারে হাল ধরলো, আব্বাই তো আছি। তারপর বড় ভাই একটা ট্রলার কিনে দিল, ট্রলার কিনে দেওয়ার পরে ট্রলার চালায়। বড় ভাই আবার একটু অন্য নিশায় চলে গেল, বা একটু অন্য এক জামালে একটা জড়াই গেছে। তারপর ঠিক মতন সংসারের মধ্যে টাকা টাকা দেয় না, একটু ঝামেলা করে। তারপরে এই ট্রলারের দায়িত্ব আমারে দিছে মতন আমি কিছুদিন চালাই। তা আমার বয়স সেই টাইমে আমার 12 থেকে 13 বছর হবে। ওই বয়স থেকেই ট্রলার চালাচ্ছে? হ্যাঁ, ট্রলার চালাই। তারপর চালাইতেছি, তো বড় ভাই একদিন রাত্রে 12টা বাজে আমি ট্রলারে শুয়ে থাকি। বাড়ির সাথেই ট্রলার থাকে, নদীর বাসা আবার নদীর সাথেই, দলস্বরী নদী। 12 বছর? 12 থেকে 14 বছর এই বয়সের মধ্যে এই পড়ালেখার ভয়টাই কোনো কিছু না, কিছুই হয় না। ট্রলারে বহুত লোক থাকে টিমে। আচ্ছা, ওদের সাথে এগারোর সাথে। একদিন রাত্রে 12টা বাজে ভাই বললো, 12টা-1টা বাজে আয়া 2 কিলো ট্রলারে বসে রয়েছে। আমি বসে রয়েছি, কয় মারে একটু খবর দি। আমি কি হয়েছে? কয় একটু ঝামেলা আছে। তারপর মার একটু দৌড়ে বাসা থেকে ট্রলারেতে একটা দৌড় দিছি। ট্রলারেতে বাসাইতে আমার 1 থেকে 2 মিনিট লাগছে। তাই করলাম বড় ভাই গেছে নদীর পারজনের লেগে। কি হয়েছে? আমি কি জানি হয়েছে, একটা ঝামেলা মনে করছে। ঝামেলা হয়েছে মতন পরে ঝামেলাটা একটু শুনছে, এটা আমি একটু বলবো না, একটু ঝামেলাটা একটু শুনছে। মায় পরে কয় আরেকজন একটা মামা লইলাম ট্রলারেতে, মামারে লইয়া আমার খালার বাড়ি চলে গেলাম। আমার খালার বাড়ি চলে গেল। তারপর ঝামেলাটা বিশাল বড় করছিল, মনে করছি আইন প্রশাসন মাঝে। তারপর ওই জায়গায় যাই বড় ভাই খালার বাড়ি লয়ে গেলাম। খালার বাড়ি 15-20 দিন থাকলো। তারপরে খালু এরা, খালা এরা বললো, মা এরা, আব্বা এরা, কাকু এরা, আমার ও ফ্যামিলি যা আত্মীয় স্বজন আছে ওরা মিল্লা বললো মেয়ারে বিদেশ পাঠাই দিই। ট্রলার মনিরে চালাক, আমার বড়টার নাম মনির হোসেন, এই মাস্টার কমপ্লিট করছে আমার বড় ভাই, যেটা আমার 2 নম্বর বড় ভাই। তারপর কয় ট্রলার মনিরে চালাইব না, তো সাদ্দামে চালালে। তার বড় ভাইরে দুবাই 3 মাস না 4 মাস দুবাই বাংলাদেশে রাইকা, খালার বাড়ি বোনের বাড়ি রাইকা, 2 খালার বাড়ি রাইকা দুবাই পাঠাই দিয়েছে। দুবাই পাঠাই দিয়েছিল এই সময় 3.5 লাখ টাকা দিয়ে ভিসা লইছে। 3.5 লাখ টাকা ভিসা লইছিল। তো এই ট্রলার পরে আবার বিক্রি করে দিছে, টাকা শর্ট পড়ছে 20,000 টাকা, ট্রলার বিক্রি করে দিছে। তারপর ধরনে টুকটাক আমার কাকু আবার ধন্যবাতার ব্যবসা করে। আমি ট্রলার ছেড়ে আমার কাকুর লগে আমি ধন্যবাতার কাজ করলাম কিছুদিন বলতে না, বহুত দিন কাজ করছি। আমার কাকু 120 টাকা বা
130 টাকা দিত। সকাল 10টায় যাইতাম, সন্ধ্যাবেলা আসতাম। তারপর বিদেশ চলে গেল 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা বলতে আমার ক্যাশ কেবিল আব্বাই যা কাজ করছে, এই কিছু ক্যাশ কেবিল আসিল, টলার বেচা দেখে 1 থেকে 1.5 লাখ টাকা হবে ক্যাশ। তারপর এই সব টাকা মাই করলো, ঋণ করলো, সুদের উপর টাকা নিচ্ছে মায়। 1 লাখ টাকায় প্রায় 1 লাখ টাকায় মনে হয় প্রায় 3.5 লাখ টাকাতে 3.5 লাখ টাকা 7 লাখ টাকা দেন হয়ে গেছে। মাই বুঝতে পারে নাই জানি এত টাকা দেন হয়ে যাব। আর আব্বাই তো খুব চিন্তা। আমার আব্বা এমন একটা মানুষ, সরল সোজা মানুষ, যেই লোক একটা রাস্তা বোকা দিব জীবনে উত্তর করবো না। আঙ্গ এলাকায় আমার আব্বার সমান আছে। তো এই বিদেশ যাওয়ার পরে যেমন কষ্ট মষ্ট করে গেছে, যাওয়ার পর মেজোটা তো চলে গেল বিদেশ, বড়টা থাকলো এখানে। না বড়টাই চলে গেছে বিদেশ, হ্যাঁ, যে ঝামেলা করছিল। হ্যাঁ। ওকে। আর মনির যে মাস্টার কমপ্লিট করছে, হ্যাঁ বাংলাদেশে আছে। মাস্টার্স, ও ট্রলারের দায়িত্ব নিল, পরে তো ট্রলার বিক্রি হয়ে গেল। সাদ্দাম, তুমি সাথে আছো, 3 ভাই 4 ভাই আমরা। 4 ভাই। ওকে, এই ঘটনাগুলো তো ঘটতেছে। তোমার ব্যক্তি জীবনের ঘটনাতে একদম সরাসরি চলে যাব, কারণ সময়ের মধ্যে শেষ করাটাও জরুরি। বুঝতে পারতেছি যে অসম্ভব টাফ, মানে কষ্টকর একটা সময়ের ভিতর দিয়ে তোমরা গেছো। তোমাকে রোজ 120-30 টাকা কাকুর সাথে থাকা অবস্থাতে ধইনা পাতা বিক্রির জন্য ওই পারপাজে তোমাকে রোজ হিসাবে 120-30 টাকা করে দিত। 120-30 টাকা দিত। এবং দীর্ঘদিন এই কাজ করতে হয়েছে। তো অনেক রকমের কষ্ট ঝামেলা এগুলোর মধ্য দিয়ে সাদ্দাম বড় হয়ে গেছে। সাদ্দাম এবার বড়, কিন্তু আর ছোটবেলায় যাব না। ওর ভিতরে একটা মন আছে, মনের মধ্যে পুতুক পুতুক করতেছে একটা মেয়েকে দেখে। ওই গল্পে চলে আসো সরাসরি। পুতুক পুতুক করতেছে। 2000 তাহলে আমার মেন গল্প চলে যাই। 2011 সাল সঠিক এটা খেলা আছে। তা আমি কাকুর ক্ষেত্রে কাজও করি, হেঁটে কাজ সারিনি, কাজ করি আর ঠিক মতন ক্রিকেট খেলাই। ওকে, ক্রিকেট খেলা আমি কোনো সময় বাদ দিই, এখনো ক্রিকেট খেলি। এই দুইটা জিনিসের প্রতি তোমার মায়া বা টান সবসময়। ওকে, তুমি বলছিলে যে 2011 সালে ফার্স্ট আঙ্গবাড়ির সাথে একটা হাই স্কুল আছে। হাই স্কুলে আমরা নৌকাদা পারি। তো আমি ওই দিনকে ওই জায়গায় তুমি তো পড়ালেখা কিছুই করো না, আমি পড়ালেখা কিছু করি। ছোটবেলা থেকে ট্রলায় ছিল, তারপর ধনেপাতা বিক্রি করতেছো। এমন অবস্থায় একটা মেয়েকে প্রথম পছন্দ হয় একটা হাই স্কুলে পড়া অবস্থায়। হাই স্কুলে পড়ে মেয়েটি 6 ওই টাইমে 6 পড়ে। তখন পড়তো ওই টাইমে 2011। হ্যাঁ, 2011 সালে 6 পড়ে। তো আমি ওই টাইমে আব্দুল্লাপুর যাইতেছি, আমি ওই জায়গায় মার্কেট করতে আব্দুল্লাপুর যাইতেছি। প্রায় অনুমান হেদুঙ্গা 12 মনে বিশুদ্ধবার ছিল, হ্যাঁ হাফ টাইম বা 12টা বাজে ছুটি হয়েছিল। তো এরা আমার নৌকার মধ্যে দিকে 4-5 এরা আসলে হাসাহাসি করতেছে। এই মেয়েকে আমি কোনো দেখি নাই। নাম হলো আমার গার্লফ্রেন্ডের নাম হলো শারমিন। কোনো সময় দেখি নাই। হাসাহাসি কেন করতেছিল কিছু আন্দাজ করতে পারছি না। আনতেছে আমার দিকে তো হাসাহাসি করতেছে। তো আমি আবার একটু লজ্জা পাইতেছিলাম। তো হঠাৎ কোন সময় মেয়েগুলোর সামনে এত হাসাহাসি করি না, ওরা 5 জন খুব হাসাহাসি করতেছে। তারপর হঠাৎ আবার পরে গ্যাপ গেছে বহুত দিন, 3 মাস থেকে 4 মাস গ্যাপ গেছে। তুমি তখন ধরতে পারো না যে কেন হাসতেছে? না, কিছুই হয়তো শার্ট পরছো, বোতাম লাগাওনি, অথবা প্যান্ট পরছো, চেন লাগাতে ভুলে গেছো, সবকিছু ঠিক ছিল, তারপর হাসতেছে। হ্যাঁ, হাসতেছে। যেমন আমার একটু বোকা বানানোর চেষ্টা করছে। আচ্ছা, চেষ্টা করছিল। তারপর আমি হিয়ার পরের দিন, কিছুদিন পরে আমার দেখা হয়েছে মতন। সেদিনকা আমি ইশারা দিছি হাতে, উনিও হাতে ইশারা দিছে। শারমিন হাতে ইশারা দিছে। তারপর আবার কিছুদিন পর আমার এক বন্ধু অগবাড়ির সাথে, ওর একটা মামাতো বোনের সাথে বিয়া ঠিক হয়। আঙ্গবাড়ির পাশেই, আমার গার্লফ্রেন্ডের বাড়ি আঙ্গবাড়ির পাশেই। আঙ্গবাড়ি থেকে 5 থেকে 10 মিনিট লাগে যাইতে। তো আমার বন্ধু ওই জায়গায় বিয়ে করলো, নাম হলো আকবর। আমার বন্ধু যে সময় ফার্স্টে বিয়ে করে। তো এই বিয়ার মধ্যে চলঙ্গ যাই, আরুলিয়া যাই। চলঙ্গ যাই দিয়ে সাদ্দাম, তোমার বন্ধু বান্ধব বা বাড়ির লোকজন কি বলে তুমি খুব বোকাশোকা বা সহজ সরল এরকম বলে কি কেউ? না, আমার তো সপ্তাহে পাজি কয় সপ্তাহে একেবারে পাজি কয়। মা কি কয় আমার এই ছেলেটা সহজ সরল বোকাশোকা? মায়ে তো পাজি তো বটে, দুষ্টু, বাট ভেতরে ভেতরে সহজ সরল এরকম বলে কি কেউ? এমনি বলে অনেক, তুই মানুষ না, তুই মানুষে খুব অত্যাচার করস, মারধর করস বা গ্যাঞ্জাম লাগাই। ওকে, তুমি বলছিলে শারমিনের কথা। তারপর শারমিনের ওখানে বিয়ে করলো তোমার বন্ধু। তারপর বন্ধুর সাথে আমরা চলঙ্গ যাই, দেখা হয়েছে। যাইয়া বলে আমি কই মেয়ে কেন, আমার আর 2 বন্ধুর জিজ্ঞাসা, আমি কই মেয়ে, কয় মেয়ে বাড়ি এই জায়গায়। পরে ডাক দিছি আমি, বিয়ান শুনা যান।
তাই ফার্স্টে ওই জায়গাতে বিয়ে ডাক দিছি শুনে যান, পরে নাম্বারটা আমার ওই দিনকে আর লইনি, নাম্বার আর লই নাই। তারপরে বিয়া গেল, দেখা সাক্ষাৎ হয়েছে। তারপর কিছুদিন পরে আবার আমি আকবর, আমার কবিশন, আমরা 3 বন্ধু চিপ খাইতেছি ব্রিজের গোড়ায়। ওরা স্কুলেতে পরামিট পড়িয়েছে, দুঙ্গা বাসেল সকাল বিকাল 4:30 5টা বাজে পরামিট পড়ে স্কুলে তাইতেছে। তো এই আমার চিপটা উনি কেল শারমিনে টান্দানি জায়গা চিপস টান্দানি জায়গা। ওই দিনকে আমার ফোন নম্বর দেয়, আমি ফোন নম্বর দিই। বাংলা বড় কঠিন জিনিস, একটা দন্তস্বর জন্য প্যাচ লেগে যায়। যেমন অনেকেই হয়তো এর মধ্যে ভেবে ফেলেছে মোবাইলে কোনো চিপি খেয়ে ফেলেছো কিনা, চিপস খাচ্ছিলে। হ্যাঁ, চিপস খেয়েছি, চিপসটা টান্দানি জায়গা। তারপর কথাবার্তি হয়, পহলে ফোন মিস কল দেয়, পরে আমি কথাবার্তি কই। কেউ তো কথাবার্তি খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। তারপর চলে। একটু মনে আছে যে চলার আগে কি ধরনের কথাবার্তি হতো? একটুক মনে আছে কিনা? এটা তো মনে নাই। বা শারমিন কিভাবে কথা বলতো? উনি ওই যেন কথা বলতো খুব, মোবাইলে খুব মজা করি। যেমন একটা ছেলেরা কিভাবে কাবু করা যায়, আমাকে কাবু করো, আমি সাদ্দাম, তুমি শারমিন, হ্যালো। খুব কাবু করে। আমি সাদ্দাম, তুমি শারমিন, হ্যালো। বলো কিভাবে? আমি ওর অনলাইন পারবো না, অনলাইন পারবো না। ওকে, যাই হোক, কাবু করার সব গুণই তার মধ্যে ছিল বলেই তোমার ধারণা। ওকে, খুব সুন্দর করে কথা বলতে পারে। তারপর ফোন নাম্বার, ফোনে কথাবার্তি কই। তারপরে ইয়ার মধ্যে ওরা ওই আমার বাড়ির খোঁজ খবর লয়, আমরা কি অবস্থা চলি বা কি করি। পরে ওই ফার্স্টে আমার বুঝছে আমি কলেজে পড়া লেগে, আমার রাস্তাঘাটে দেখলে কলেজের বারিন্দা বলতো। ওই আমি ক্যাপ পরে থাকতাম, তো ক্রিকেট খেলতাম, আর আমার মাথা নিয়ে ক্যাপ থাকতো, তো কলেজের বারিন্দা। এরা ভাবছে, এরা 5 বান্ধবী ভাবছে এই আমি কলেজে পড়ালেখি করি। তারপরে ফোন দিছে মতন আমি কলেজে কোনো পড়ালেখি করি না, আমি কিছুই পড়ালেখি করি না, আমি কাজ করি, আমার ক্রিকেট খেলার সবচেয়ে নেশা। প্রথম সাক্ষাতেই বলে দিলে সব? হ্যাঁ, না এটা কিছুদিন পরে বলছি। আচ্ছা, কিছুদিন পরে বলছি। তারপর যায় 2011 সালে 2013 সাল সম্পর্ক খুব ভালোই, ফোনে কথাবার্তি হয়। উনি আবার আরেকজনের সাথে ফোনে কথাবার্তি কয়। এটা আমার এক বন্ধু বলে, এই মেয়ে তো ভালো না, এই মেয়ে আবার পাশার আমার বাসাটা, এই আমার পাশের বাসায় একটা মামুদ আলী এক ছেলের সাথে কথা বলছে। এটা আবার ওর ভাই, ওই যে আকবরের বিয়া খাইতে গেছি না, আকবরের বড় ভাইয়ের সাথে কথা বলছে। তো এটা আবার আমি জানি না, পরে আমার কিছুদিন পরে বলছে সাদ্দাম মেয়েটার পাশে আগ গেছি না। আমি কই মেয়েটার পাশে আগ গইস না, কারণ ও সবার সাথে এইভাবে কথাবার্তি কয়। আমি কই সপ্তাহের সাথে কথাবার্তি বললো আমার সাথে কথাবার্তি তো খুব সিরিয়াস, বা আমার মিষ্টি কথা কয়, আমার সময় দেয় ফোনে। আমি তো দেখি না কোনো সাথে কেকুর সাথে ওয়াইটিং বা কিছু। তারপর যায় 2013 সাল চলে যায়, ওরে স্বাস্থ্যবাদ লাগে বিয়ে ঠিক হয়। তো আমার ইয়ার মধ্যে আবার বিয়ে করতে, কিন্তু মেয়ের নেশায় তো তুমি পড়ে গেছো শারমিন। নেশা, হ্যাঁ, মানে কথাবার্তাই তো ওরকম, তাই না? নেশা পড়ে গেছি। তারপর সবসময় কি ফোনের অপেক্ষায়? সবসময় প্যারা দিত কি আমি কানে, এমনও সময় আছে আমি কানের মধ্যে হেডফোন লাগাই আমি ক্রিকেট খেলছি, কানের মধ্যে হেডফোন লাগাই আমি ক্রিকেট খেলছি মাঠের মধ্যে। সপ্তাহে আমার বন্ধু বান্ধব যা আছে মাঠের মধ্যে যা করে ওর কথা শুনতে আমি হেডফোন লাগাই কথা বলছি, আমরা বল মারতেছি, ব্যাট করতেছি। আমাদের অঙ্গন শারমিনের হয়ে কেমন কথা বলতে পারে, আর আমি সাদ্দাম হয়ে কতটুকু বলতে পারছি। হ্যালো না, এই টোন কি ছিল? না, তুমি বলতে থাকো, পরে না রাইট করবে, রাইট আর রং। হ্যালো, আমি একটু কথাবার্তি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। না তুমি বলো, আমি তো ভাবে বলতে পারি না, পড়ালেখা করিনি। কোথায় আপনি? আমি যে দইনা পাতার ঠেলা নিয়ে বসে আছি, এখানে কাকুর সাথে দাঁড়িয়ে আছি কাজে। আর এর মধ্যে কি আমাকে মিস করছেন? মিস মানে আমার কথা মনে পড়ছে? ওইটা তো সব সময় মনে পড়ে, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু ভয় হয় যে আমার মতো সাধারণ মানুষ, পড়ালেখা করি না, কথা বলতে ঠিকভাবে পারি না, আদৌ আমাকে কি তুমি ভালোবাসবে? হ্যাঁ, ভালোবাসবো। আমারটা তো হয়নি, আমি বুঝতেছি, বা তোরটা কি হয়েছে? এরকমই ছিল। আমরা বোঝার চেষ্টা করছি শারমিন আসলে কেমন ছিল। ওকে, তারপর আকবরের ভাইয়ের সাথেও সে যোগাযোগ রাখছে, এটা জানা গেল। তার মানে মেয়েটার, এই শারমিনের টেন্ডেন্সি আছে অনেকের সাথে কথাবার্তা বলা। আর তোমার তো নেশায় পেয়ে বসেছে, ক্রিকেট মাঠেও তুমি
আমি হেডফোনে তার সাথে কথা হেডফোন করে বলছো। কথা বলি Okay, যেমন তারপর আমায় তারপর জীবনের প্রথম আমি কোনো মেয়ের সাথে কথা বলছি, যা আমার দুর্বলতা একটু বেশি ছিল। তারপর ওর বিয়া ঠিক হয়, আমার বলছিল বিয়া করানোর আগে, আমি কই আমার বিয়ার বয়স হয় না, আমি এখন বিয়া শাদী করতে ওর পারবো। চাস্তো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হ্যাঁ, হয়। ওর চাস্তো ভাইয়ের সাথে বিয়া ঠিক হয় ফরিদপুর বিয়া ঠিক হয়। বিয়ার মধ্যে আমার দাওয়াত করে আমি গাহেলুতেও যাই, আমার বন্ধু বান্ধব লয়ে যাই, 3 জন বন্ধু বান্ধব গেছিলাম। গাহেলুত মিলুত দিয়া বিয়ার শাদী খাই আমি কিছু জাহাজানের ওমা বিয়ের সাথে হ্যাঁ 2013 শেষ দিকে। কষ্ট লাগেনি? না, কষ্ট মষ্ট লাগছিল এমনি, পরে বন্ধু বান্ধব লগে ছিল তো আমি কই খাবারটা ভালো ছিল, খাওয়ার পর ভুলে খাওয়ার গেছি। পরে যেটা এমনি এমনি খুব কষ্ট লাগছিল, বিয়ে হয়ে গেছে। তারপরে গাহেলুদ দেওয়ার শেষ, গাহেলুদ দেওয়া রাত্রে 1-1:30 বাজে শেষ হয়েছে মতো, ওই আমার লগে ফোনে কথা কইলো, কয় আজকের পরে তার ফোন দেবো না। আমি কই আজকের পরে তার ফোন দিবা না দিবে তোমার ব্যাপার। তারপরে আমি কই যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবা। তারপরে বিয়ে হয়ে যায় 2013 শেষ, 2014 সালে পড়বো। 2014 সালে পরাই শ্বশুর বাড়ি যায়, আমার লগে যোগাযোগ করছে। এটা 6 মাসের পরে, 6 মাস আগে যোগাযোগ করার কথা না। না, যাইয়াই আমার লগে যোগাযোগ করছে। Okay. যাইয়া এই শ্বশুর বাড়ি যাইয়া এই 1 মাস পরে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে তারপরে কথাবার্তি কইছি, প্রায় 15-20 দিন কথাবার্তি কইছি, টানা আকারে কন্টিনিউ কথাবার্তি কইছি। তারপরে ওর হাজবেন্ড ওরে দেখে ফেলাইছে, কথাবার্তি কইছি। তা আমার বগলে ফোন দিছে, কয় ভাই শারমিনের সাথে এখনো যোগাযোগ আছে? আমি কই ভাই শারমিনের যোগাযোগ আছে বা আঙ্গর সাথে এখন। তার মানে ওর হাজবেন্ড জানতো যে তোমার সাথে আগে গল্প হতো বা কথা হতো? হ্যাঁ, আগে বিয়ার আগে সব কিছুই জানছে। আচ্ছা আচ্ছা। তারপরে সত্যি কথা আমি আবার বলে দিছি, আমি কই, হ্যাঁ ফোন দিছে, এখন আর ফোন দিব না। তারপরে ঝগড়া হয়ে আমার ফোন সুদূর ধরে জামাইয়ের সাথে লাগছে, ঝগড়া কইরা আইসা পড়ছে বাপের বাড়ি ডিভোর্স দিয়ে দিছে। এটা আবার আমি জানি না। ওমা, ওই ঘটনাকে ঘিরে? হ্যাঁ, এই ঘটনা ঘিরেই ডিভোর্স দিয়ে দিছে। তারপর কিছুদিন পরে দিয়ে স্কুলও যায়। তা আমি আবার ওই আঙ্গ বাড়ির পিছনে আবার ইয়া আছে, এই আমার এক বন্ধু আছে রাসেল ভাই, পুদুনাকে এই দুনিয়া পাতাকে তো আমরা পানি দিতেছি। তারপর দুনিয়াকে তো পানি দিতেছি মতন, পরে দিয়ে স্কুলে যেতেছি। আমি কি আমি রাসেল ভাই দেখি, রাসেল ভাই শারমিন লাইন দেখা যায়। পরে আমি আগুয়ে গেছি মতন, যাই দি ওই আমি কি হয়েছে, কয় ডিভোর্স দিয়ে পড়ছি, সারাসিটি করেছি। পরে আমার লগে আবার কন্টিনিউ যোগাযোগ হয়। তোমাকে এমনটা জানিয়েছে শারমিন যে তোমার সাথে কথার সূত্র ধরেই ওদের হ্যাঁ। ডিভোর্স হয়েছে? হ্যাঁ, divorce কারণটা তো অন্যটাও হতে পারে না, এটা কারণটা অন্য হয় না। আমি নাকি তোমাকে যাই বলে তাই বিশ্বাস করো? না, আমি আবার খবর লইছি ওই ওর খালা। যেমন আমি এক পরিচিত জনের কাছে এরকমই শুনছিলাম যে তোমার কারণে এই হয়েছে। পরে জানা গেল যে না, ও মাঝে মাঝে সিজন চেঞ্জ করার জন্য বাথরুমের বাহানায় বাঁশ বাগানে গিয়ে বাথরুম করতে যেত এবং সেখানেই তার আগের নাগর বসা থাকতো। তো এইভাবেও কিন্তু এতখানি আমি চলে গেছি, গুরু মনে হয় হয়ে গেলাম রে। আমার প্রডিউসার থেকে ইঙ্গিত দিচ্ছে যে ঠিক যাচ্ছেন, এমনটাই ঘটেছে। না, আমি সরি যে ইউ কিউরিয়াস। তুমি বলছিলে যে তোমার সাথে যে এক সময় কথাবার্তি কইতো, তার রেস ধরে ওদের গ্যাঞ্জাম হয় এবং ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়। আমার একটা ঘটনার কথা মনে পড়তেছে, আমার এক পরিচিত মানুষ, ও এইরকমই বলছিল, ও এরকম মেয়েটি, যে তোমার সাথে যোগাযোগ আছে সেই কারণে সেপারেশন বা ডিভোর্স হয়ে গেল। বাট পরে জানা গেল যে ওই ছেলের বাইরেও আরেকজন নাগর ছিল, যে নাগরের কাছে যোগাযোগ করার কোনো বাহানা ছিল না। তাই গ্রামের মধ্যে সে মাঝে মাঝে আবদার করতো যে আমি বাঁশ বাগানে গিয়ে বাথরুম করব, এবং সেখানে গিয়ে মাস্তিতে মত্ত হতো, আর বর অনেক দূরে দাঁড়িয়ে থাকতো। সো দিস আর দ্য থিং। আচ্ছা, ক্যান ইউ ভিজুয়ালাইজ যে বর দূরে হারিকান নিয়ে বলতেছে যেভাবে হয়েছে, ও নির্দিষ্ট দূরত্ব থেকে বলছে যে আর একটু। বাস বাগান, someone is desperately waiting for his baby. ভিজুয়ালাইজ করতে পারছি না। সো তুমি ধরেই নিয়েছো যে তোমার কারণে সেপারেশন হয়েছে। ওকে, তারপর রাসেল ভাই গেলাম। রাসেল ভাই আমার লেগে বলে ছাড়া ছুটি এখানে কি করা যায়। রাসেল ভাই কয় যোগাযোগ বাদ দাদি। তারপর আমি কই আমার ফোন দেয়, আমার নাম্বার বড় মস্ত ছিল, ফোন দেয়, কথাবার্তি জি গেলাম কি হয়েছে। পরে কই এই গ্যাঞ্জাম হয়েছে। পরে আবার শুনি কোনো টাকা পয়সা লিয়া
গেঞ্জাম হয়েছে সব মিলাই দিলে টাকা পয়সা লিয়া গেঞ্জাম হয়েছে। এই পোলা এবার আঙ্গুই জায়গায় আইছিল ওরা নেওয়া লেগা এই পোলার সাথে জানি পোলার সাথে জানাই কিছু টেক্সট নিয়ে নিস সাদ্দাম, অলরেডি প্রোগ্রাম রিলেটেড কথাবার্তা। আমি জানি যে আমি যেমন ফটকা, এরকম কিছু ফটকা আমার ফ্যান ফলোয়িং এর মধ্যে আছে, যারা অনেকে লিখেছে বাস বাগানে। সো অনেকের মধ্যে কিউরিয়াসিটির মাত্রাটা অনেক বেশি, যে অনেক দূর শুধুই বাস বাগানে বললে তো পারপাস সার্ভ হলো না, তখন বলা হচ্ছে যে আমাকে ইটা পাটকেল মারো, আর প্রিয়তমা বলতেছে লাগেনি এটা। সো দিজ আর দ্য থিং। গুরু শুনছি এমনটা জানিয়েছো জুয়েল খান। হ্যালো গুরু, এমনটা জানিয়েছো মকবুল হোসেন। গুরু আপনার কথাগুলো ডট ডট দিয়েছো শাওনরাজ। কিছু টেক্সট আমি অঙ্গনের কাছ থেকে নিতে চাই। ওকে গুরু, আমাদের সঙ্গে রাসেল আছে। গুরু লাভ ইউ। আচ্ছা গুরু, আমি রিয়াদ আছি 2013 সাল থেকে আপনার অনুষ্ঠান শুনছি এবং থ্যাংক ইউ। আচ্ছা মুজাহিদ আছে। আচ্ছা এটা আর না পড়লাম, মুজাহিদ ভাইটা আমাকে বাস দিছে তাহলে। আচ্ছা বাঁশবাগানের কাহিনীটা জানতে চাচ্ছে হাসিবুল হাসান। বাঁশবাগানে এটা একটা খুবই শর্ট টার্ম প্যাথেটিক স্টোরি, যে বরকে সে বলে ফর কাইন্ড অফ চেঞ্জ অ্যাকচুয়ালি, যে তুমি তো অনেক কষ্ট করে আমার জন্য এরকম চমৎকার একটা টয়লেট মুভি দেখছে কি আমি জানি না, টয়লেটের ব্যবস্থা করছো, বাট আই এম ইউজ টু যে নেচারের মধ্যে আমি গিয়ে বাস বাগানে আমি আমার মতো করে একটু স্বাভাবিক হয়ে আসতে চাই। এই বাহানাতে মাঝামাঝি বাস বাগানে যায়, আর ওখানে প্রচুর অন্ধকার, বর অনেক দূরে হারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকে, এবং বর যেন বোর্ড না হয় এর জন্য মাঝে মাঝে তার বেবি ওখান থেকে বলে যে আমাকে একটা ইটা মারো তো, দেখি লাগে কিনা, তুমি পারো কিনা। দূর থেকে ও ইটা মারে আর ও লাভ দিয়ে বলে আমাকে লাগেনি। কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই সমকালীন সময়ে তার কোনো এক নাগরের সাথে ওই বাস বাগানে তার সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তো দিজ আর দ্য থিং। এরকম ঘটনাও কিন্তু এই পৃথিবীতে ঘটে, যেটা পরবর্তীতে হয়তো সেই বরটা ফাইন্ড আউট করে এবং পরে তাদের ডিভোর্সড হয়। কিন্তু সরল সহজ মানুষ ভেবে বসে যে আমার জন্য মনে হয় পাগল। যেমন শারমিনের ক্ষেত্রে সে বারবার বলছে যে আমার সাথে একটু কথা বলছে, তার কারণে নাকি ডিভোর্স হয়ে গেছে। আমি কোনোভাবে এটার সাথে এখন পর্যন্ত একমত নই। সাদ্দামের কাছে আর একটু ডিটেলে শুনবো যে আসলে তুমি কারণ নাকি পেছনে আরো এই যে গল্পটা বললাম অন্য কোনো নাগরের উপস্থিতি ছিল। আমরা কিছু টেক্সট নিয়ে নিই দু একটা। ওকে নাজিউর আছে জয়েন করে। দেন মুজাহিদ বলেছে গুরু আমার কমেন্টটা একবার পড়বেন। আপনার কমেন্টটা পড়ে দিলাম গুরু। থ্যাংক ইউ। আচ্ছা দেন হাসিবুল বলছে নামটা বলেন, আমি সিঙ্গেল গুরু। আচ্ছা সাজ্জাদুর আছে জয়েন করে। কার নাম জানতে চাচ্ছে? হ্যাঁ এটাও একটা ভালো কোশ্চেন। তোমার অঙ্গন না গুরু বাঁশবাগানের গল্পটার নামও জানতে চাই। বাগানে আমি সবসময় লার্নিং স্টোরি শেয়ার করি। কখনো কেউ যদি যেতেও চায় প্রিয়তম মানুষ, ওদেরকে বাস বাগানে পাঠাবে না। এমডি ওয়ালিউল্লাহ আছে জয়েন করে। দেন মিলাদ আছে গুরু, আমি একুরিয়া বাজার থেকে শুনছি। কি নাম? মিল্লাদ হোসাইন। না জায়গাটার নাম একুরিয়া। ঠিক আছে। আমার কোথায় এটা? আমার বন্ধু। ও আরে আচ্ছা আচ্ছা। মুন্সিগঞ্জে? মুন্সিগঞ্জ না, এটা একেবারে কেরানীগঞ্জ। আমি যে জায়গায় দোকানদারি করতাম। ওকে চিনো? হ্যাঁ গেছি। কি নাম ওর? মিল্লাত। তোমার ফ্রেন্ড আমাদের সাথে আছে, আর থ্যাংক ইউ যে তুমি আমাদের সাথে কানেক্ট করছো। আমার বন্ধুর বড় ভাই। ওকে ওকে রাকিব আছে। নিয়াজ বলেছে বসকে আজকে ইয়েলো কালারের গেঞ্জিতে অনেক সুন্দর লাগছে। আমি ইয়েলো কালার ভয়ে পড়ি না, কারণ আমি অনেক বেশি কুষ্টা টাইপের দেখাই, তাই। কিন্তু আজকে সাহস করে পড়েছি, কারণ সাহস একটাই কারণ যে 2-3 জায়গা থেকে প্রচুর পরিমাণে লাইটের সমারোহ। আমার বিশ্বাস ছিল যে আমাকে ম্যানেজ করে নেবে, এবং তারা কিছুটা হয়তো ম্যানেজ করতে পারছে। গুরু ভয়ের পরে কিন্তু জয়। আপনি ওদিন যখন অলিভ গ্রিন পড়েছিলেন, ভয়ের পরে জয় কিন্তু আপনার হয়েছে। আপনাকে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। তোমার এই কথাতে কিছুটা বায়াসড হয়ে হলেও কতদিনের টেলিভিশন প্রোগ্রামে ওই পার্টিকুলার বটল গ্রিন টি শার্টটা পরেছিলাম। মানে কিভাবে মানুষ বায়াসড হয় দেখো। আর যদি এরকম সুন্দরী মেয়ের মুখ থেকে এত সুন্দর করে শোনে, তখন বায়াসড হতে বাধ্য। যেমনটা বায়াসড হয়েছে শারমিনের কথায় আমাদের সাদ্দাম। তারপর শারমিনকে তুমি দেখলে স্কুলে যেতে, ওর সামনে গেলে তখন বললে যে ইটস বিন ডিভোর্স, তার সম্পর্ক ডিভোর্স হয়ে গেছে, এখন আবার নতুন করে স্কুল পড়া শুরু করেছে। তারপর জিজ্ঞেস করি, খালি এই কথাই বলে। তারপর যোগাযোগ হয় মতো। তারপরে আরো জমিন ফোনের মাত্রা উনিও বাড়াই দিছে, আমিও বাড়াই দিছি। প্লিজ ডু শেয়ার, যত বেশি সম্ভব প্লিজ শেয়ার করো। ফোন বলার ভাই, যেখানে যাই ফোন
রাত্রে 2টা-3টা পর্যন্ত ফোন এবার করতাম। তোমার ভূমিকায় ও গেছে সারাক্ষণ তোমাকে ফোনের হ্যাঁ। মধ্যে। সারাক্ষণ দুজনে ফোন মেয়েটি করি। দেখতে কেমন? দেখতে খুব মোটামুটি আল্লাহ দিলে খুব সুন্দর, লজ্জায় তো একেবারে কুটকুট অবস্থা তোমার, একটু বর্ণনা দাও কেমন? খুব বড় বড় চোখ ছিল, চোখটি খুব দেখাও না আমার একটু, দেখাও, আমি সুন্দর। ব্যাখ্যা দিই। তুমি তো বলবেও না যে কেমন। শুনি। বাম পাশের ওই মাড়ির দাঁতটা পড়ছে কি? ওমা এত সুন্দর এভাবে দাঁতে চাপ দেওয়ার কারণে নাকি অন্য কোনো প্রবলেম? না, এটা ছোটবেলায়। ছোটবেলায়। ওকে, আমি শারমিনকে দেখে তার বর্ণনা দিব, তার আগে আরো এই ফাঁকে দুই একটা টেক্সট পড়ে নিই। একদম। এমডি শাহিন আলম আছে রাজশাহী থেকে, শুনছি রাজশাহী থেকে। এ শাহিন। আচ্ছা, আলামিন খান আছে, গুরু আই লাভ ইউ, এবং আপুকেও অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। হুমায়ুন কবির আছে, বাস বাগানে বলাটা অসাধারণ জোকস বাস লিখেছে গুরু। বাগানে, কিন্তু ওখান থেকে প্রয়োজনীয় লার্নিং নিতে হবে যে কেউ যদি হঠাৎ করে প্রাতঃক্রিয়াদি ই করার জন্য রাত বিরাতে বাস বাগানে যেতে চাই, যেতে দিও না। আর যে ছবি তুমি আমাকে দেখাচ্ছে তো কোনো বলিউডের নায়িকার ছবি, আমি বলছি শারমিনের ছবি দেখাও। হ্যাঁ, শারমিন। কাম অন, শারমিন। তুমি তো লজ্জায় পাগল হয়ে যাচ্ছ। এই মেয়ে তো অনেক সুন্দরী। শারমিন স্যার। হ্যাঁ, ওই শারমিন। এই গুরুর তো ধ্যান ভঙ্গ হওয়া উচিত। হ্যাঁ, আমি একটু জুম করতেছি শুধু ফেসের জায়গাটা, তোমার আপত্তি নাই তো? না, আর কিছু না। সেই রকম দেখাচ্ছে, সেই রকম 10 on 10। এটাকে অপ্পো মোবাইল দিয়ে বাই এনি চান্স তোলা নাকি? কালার এরকম গায়ের রংটা কি এরকম? আমি শুনছি আইফোন মোবাইল বলে না, যে আইফোন কিন্তু বিট্রে করে না, আমারটাও করে না। আমি বলছি যে ওর রংটা কি এরকমই? হ্যাঁ, গায়ের রং এমন? গায়ের রংটা আরে বলো কি, একটু ডিফারেন্ট হবে। এই একাটুক তো মেনে নেওয়া যায়, বাট একজন যেমন আমার কাছে এসে পরিচয় দিতে হয়েছিল যে আমি অমুক, আপনি তো চিনতে পারবেন না, আমাকে কেউ চেনে না মেকআপ ছাড়া। আরে সেই রকম দেখতে, হাইটও মনে হয় অনেক হ্যাঁ, শার্প হাইট। পাসপোর্ট 3 ইঞ্চি লম্বা ছিল। একদম বাংলাদেশের পার্সপেক্টিভ অনেক শার্প একটা হাইট, এবং অসম্ভব দুধে আলতা গায়ের রং বলা যায়, দারুণ সুন্দর চুল। এবং তুমি যে এলাকার কথা বলছিলে, মুন্সিগঞ্জের যে এলাকার কথা তুমি বললে, এলাকা তো এখন আর ব্যাপার নেই, স্মার্ট বা স্টাইলিস্ট মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। দারুণভাবে এইভাবে আড়াল করে, কি বলে এটাকে, এভাবে চুলটাকে এই করা, এক পাশে ফেলা, চোখের সানগ্লাস। এই সানগ্লাসটা অবশ্য টম ক্রুজের টাইপের, কোনো মেরি টাইপ সানগ্লাস না, কিন্তু ওর মুখে দারুণ মানিয়ে গেছে। এবং অফকোর্স তার মানে ছিপছিপে গড়ন, সেখানে হালকা একটু মেয়েদের ছোঁয়া, কারণ 7-8 মাস সংসার করেছে, তাই তার একটা ইম্প্যাক্ট মনে হচ্ছে যে ওর। এটা কি বিয়ের পরের কাজ ছবি তো? হ্যাঁ, বিয়ের পর। তাই কেমনে বুঝে ফেলি যে 7 মাস সংসার করেছে, তার ইম্প্যাক্ট তার শরীরে আছে। কিন্তু দারুণ দেখতে মেয়েটি, আগুনের মতো। তো তুমি তো পাগল হতে বাধ্য, তুই এই ফাঁকে দেখে নিতে পারো যদি দেখতে চাও। ওকে, তারপর তুমি বলছিলে যে ওর সাথে কমিউনিকেশন বেড়ে গেল, শুধু কণ্ঠস্বর না, কথা না, দেখতেও একদম সেই রকম। হ্যাঁ, কন্টিনিউ সব রাত্রের 1টা-2টা পর্যন্ত ফোন করতাম, কথাবার্তা কইতাম। মায়েরা চিকলাচিল করতো, হ্যাঁ খেতার তলে কম্বলের তলে ফুনুর করে কার সাথে। তো লাভ ইউ গুরু ফ্রম কথাবার্তা বাগুলা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে লিখেছো নীল সরকার। প্রচুর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেক্সট আসে, সেগুলো আমরা এন্টারটেইন অনেক, করব। অনেক। আমরা প্রয়োজনে তাদেরকে এই সব পরবর্তীতে ভিডিও কলে নেওয়ার চেষ্টাও করব। জি গুরু, গত সপ্তাহের মতো। হ্যাঁ, জয় টু চেষ্টা ওয়েস্ট করব। বেঙ্গল, কারণ আমাদের বহুত ভালোবাসার মানুষজন থাকে এই ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা এরিয়াতে। ওকে সাদাম, সরি ইন্টারাপ্ট করছি। তারপর এত পরিমাণে ফোন বাইরে যায়, বুঝি না, যে কাজে গেল ফোন করি, এই হেডফোন একটা আমার সাথে আছে সবসময়। টয়লেটে গেল আমি হেডফোন সাথে, আমার হেডফোন থাকবো। হেডফোন জমে এখন একটা ক্রিকেট খেলার মতো আমার পুরো একেবারে হেডফোন ছাড়া আমি চলতেই পারি না, এত পরিমাণে হেডফোন আমার লাগে। হেডফোন আমি সাথে আমার লাগবেই, হেডফোন ছাড়া আমি কথা কইতে পারি না। হেডফোন কানের মধ্যে বাজায় রেখা কাজ করি, কথাবার্তা কই। তাই এর মধ্যে এলাকার মধ্যে খুব জানাজানি হয়েছে, এক এলাকায় জানাজানি যে সাদ্দামের সাথে শারমিনের কোপে, ওই শারমিনে ওই জায়গাতে স্বাস্থ্য ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, ওই জায়গায় আয় পড়ছে সাদ্দামের লেগেই। তারপর আমগো বাসায় জানাজানি হইলো, মায়েরা আব্বাহেরা, আমার ফ্যামিলি কেকুই রাজি না এই বিয়ার মধ্যে, রাজি না বলতে। তারপরে ওর মায় আরো বেশি, ওর মায়া একটা কথা বলছিল, যেমন আমার ভিতরে একটা কাজ করছিল। ওর মায়ে শুনলো ওর বাপে আমার শ্বশুর বিদেশ ছিল, ওর আম্মা যায় আঙ্গ এলাকার মধ্যে যায় বলছিল, আমরা যদি খাইয়া যদি হালাই দেয়, আইডা করে যদি হালাই দেয়, হারা খাইতে পায় না। ওর আম্মা যায়, আমার শাশুড়ি বলছিল এই কথাটা আমার পাশের বাড়িতে। আমার মার নাম লইয়া আর আমার বাপের নাম লইয়া কয়, এই ফলাতে বিয়ে দিমু,
নদীতে কাইটা গাঙ্গ বাসাই দিম। তারা আমার মনের মধ্যে জিত কাটছিল, এত পরিমাণের জিত, আমার এত পরিমাণের জিত যে সময় উঠে আমি কন্ট্রোল রাখতে পারি না, এত পরিমাণের জিতের। তারপরে আমি মনের ভিতরে শূন্য কাজ করলো, আমি ওর বিয়ে হয়েছে দিকে গিয়েছি, ওরে বিয়া করে আঙ্গ বাসায় দেখাই দিব আমি। ভালোবেসে নাকি জিদের কারণে? না ভালোবাসা, আবার ওর মাই জানে এর কথা বলছে আরো আমার জিত। তারপর ফাইনালি বিয়ে করলা নাকি? তারপরে কিভাবে? না, তারপরে এলো যায় আমার দুজন বন্ধু বান্ধব আমি কথাটা শেয়ার করি, সব এলাকার মধ্যে সবথেকে জানাজানি হয়ে গেছে আমি যেন সম্পর্ক ওর সাথে আমি জড়াইছি। তারপর দুজন বন্ধু বান্ধবের সাথে আমি কথাবার্তা কই, আমি ওরা উড়ে নেওয়া যায় কিভাবে, উঠিয়ে নেওয়া যায় কিভাবে? না তারপর আমি কয় উড়ে নেওয়া লাগবো না, কয় শারমিনে রাজি আছে, শারমিনে জানো কম হ্যাঁ নাই আসবো। পরে রোজা আসলো 15 রোজা না 16 রোজায়, 15 থেকে 16 রোজা 18 রোজায় মনে হবে রোজার মধ্যে। তারপরে 2014 সালে 18 রোজার মধ্যে তারপরে আমি সন্ধ্যাবেলা ফোন দিই। তাই আমি ওই টাইমে আবার আমার এক কাজ করে কি মানুষের কাজ করে আমি ছেড়ে দিছি, নিজে ব্যবসা করি। এই রাসেল ভাইয়ের লগে পুদুনা আছে না, পুদুনা পাতা ক্ষেতের মধ্যে বুনছি, আর কোন গৃহস্থিতে আমরা কিনা বিক্রি করি রাসেল ভাইয়ের লগে আমি পার্টনারে। ওকে, ধনা পাতার সাথে পুদিনা পাতা যুক্ত হলো। হ্যাঁ, ওকে। তারপর কিছু টাকা রাসেল ভাইয়ের কাছে আমি জানি, আমি চাচ্ছিলাম যে তুমি পরে কি করলা, ওকে কি তুলে নিয়ে গিয়ে বিয়ে করলা না বিয়ের দিকে গেলা? শুধু এই ঘটনাটা একটু জানতে চাই সংক্ষেপে। না তুলে আনি নাই, ওই নিজে আইছে মতন সন্ধ্যার পরে আইছে অটো, আমি একটা অটো লয়ে গেছি গোবারের পিছনে, অটোর মধ্যে আমি লয়ে গেছি, অটো দা আমার লগে আইসে পড়ছে বোরকা আমি এবার লয়ে গেছি। তারপর আঙ্গবাড়ির সামনে দিয়ে টলার উঠাইছি আমরা 3 বন্ধু, আর টলারের লোকটা ছিল আমার এক এই পাড়াবসী হিসাবে আমার চাস্তো ভাই। তারপরে আঙ্গ ওই জায়গায় একটা ফেরিঘাট ছিল, ওই যে মাও যাইতে কুচ্চামারা ফেরিঘাট, ওই জায়গায় আমরা টলার যায় নামলাম। টলারেতে নাইমা গেলাম গা যায় ওই নিমতলা যায় রাত বাজে যায় 11টা। তো এই টাইমে একটা মেয়ে যদি রাস্তার মধ্যে লইয়া আঠে, এই টাইমে খুব সমস্যা হইতো। 2014 সালে এমন সুন্দর একটা মেয়ে সবার চোখে পড়বে। তারপর রাত্রে তো বিয়া করুন যাইব না, কি করি? তারপরে কসমেটিকের দোকানে যাই, কসমেটিকের দোকানে যাই একটা নাকফুল কিনি আর 2টা চুড়ি কিনি, যেমন বুঝতে পারে মানুষের জিগাইলে বলতে পারি হ্যাঁ বিয়ে হয়েছে। তারপরে আমার এক আন্টির বাসায় ওরা রাখলাম। কত শিক্ষণীয় জিনিস, নাকফুল মানে হচ্ছে একটা সাইন যে বিয়ে হয়েছে, তাই না? তারপর এটা বলে আবার মিসগাইড হলে হবে না যে সব মেয়েরা নাকফুল পড়ছে মানে বিয়ে করে ফেলছে। এটা আমরা আচ্ছা মেজরিটি ক্ষেত্রে এটা হয়। এটা বুদ্ধি করে আমরা খাটাইছি, যেমন রাস্তায় কোনো প্রবলেম না হয়। তারপর ওই জায়গায় রাখলাম আন্টির বাসায় রাখার পরে আন্টির বাসায় খাওয়া দাওয়া করে ওরা খাইলাম আন্টির সাথে। আমরা আবার গেলাম আন্টির জামাই, আমরা 3 বন্ধু মিলা রাত্রে আড্ডা দিলাম। তো আন্টির বাসায় রেখে চলে আসলা? না, আন্টির বাসায় এটা আমরা ওই জায়গায় একটু দূরে আড্ডা মারছি। রাখার আগে কোনো গাছ লতা পাতা কাউকে সাক্ষী রেখে বিয়ে করা এরকম না? আচ্ছা, তারপর বিয়ে ওখান থেকে চলে আসলা। তারপর ওই জায়গায় বিয়ে শাদী হইলো না, এলাকাতে জানাজানি গেল গা সাদ্দামের শারমিন লিয়া। ফাইনালি কি তোমার বিয়ে হলো? না ওই টাইমে বিয়ে হয়নি। পরে বিয়ে কখন হলো তাহলে? তারপর ওই জায়গাতে সকালবেলা গেছি, ওরা রাইখে আমি বাইক বাইসে একেবারে চলে পড়ছি। মায়েরা ফোন দিতেছে, এত পরিমাণের ফোন আমার বলার পরে আমার জীবন। বাসায় চলে আসলে? বাসায় তুই আয় পড়ছি, মানে এলাকার মধ্যে আইসি মতন। কোথায়? ওরা ওই জায়গায় রেখেছি। আচ্ছা, রেখেছি মতন আমি আইসি আমার ওই বন্ধু রাসেল ভাইয়ের কাছে। আমার যেন কিছু টাকা আছে পুদনা বাতার, এই জায়গাতে রাসেল ভাইয়ের আমি ফোন দিয়েছি। পুদনা বাতার স্টোরিটা সময় থাকলে শুনবো। আমি শুধু জানতে চাচ্ছি বিয়েটা করলে কোথায়? বিয়েটাকে হেসুমরাও করিনি। তাহলে তারপর ওই জায়গাতে আয় পড়লাম টাকা নিতে। তারপরে ওই জায়গাতে আইয়া কি করি, আমার খালার বাসায় আমার খালু ফোন দিছে, কাছার দাম তুই শারমিনের জঙ্গলে আইস। একুরাতে আইলাম, একুরাতে আইলাম। খালু ফোন দিছে, কয় আমরা এই জায়গায় বিয়ে পড়াম। তো ওই জায়গাতে সকাল 10টা বাজে চলে এলাম। খালু ফোন দা কইলো আমার বিয়ে পড়াইব। তারপরে খালায় আর খালু মা আইলো আমার ওই যে মনির ভাই দিয়ে। পরে বিয়ে ওখানে? না বিয়ে হয়নি। তারপরে ওর বাসায় ব্যাক করলো ওই আমার বড় ভাই, যেটা আমার 2 নম্বর ভাই, ওর বন্ধু বান্ধব দিয়া কিছু হিপ লইয়া ওর বাসায় ওরা ব্যাক করলো। যেমন বিয়ে শাদী হইল না, সাদ্দামে ছোট বিয়ে শাদী হইল না। তারপর গেছে গা, যোগাযোগ করে না, কিছু করে না। এই অগ এলাকার পোলাপন খুব ক্ষেপতে রয়েছে আমার, কয় এই আঙ্গ এলাকার মাইয়া নিয়া বাগায় নিয়া বিয়ে করে নাই, ওই ফেরত দা দিছে, কয় ওই জায়গায় আইলে ওর আটকাম। তুমি এ পর্যন্তই থাকি। আমি কয়েকটা নাম বলছি, দেখো তো এই নামগুলো তোমার কাছে পরিচিত মনে হয় কিনা। এহতেশাম, কার নাম? অঙ্গন। আমি ছাই
ওকে, তারপরে মনির। মনির আমার বড় ভাই। ওকে, তারপর শারমিন। শারমিন আমার ওয়াইফ ছিল। তারপরে সম্রাট। সম্রাট ভাই আমার একুরে বাজারে আমি দোকানদারি করি। সম্রাট ভাই খুব একটা ভালো একটা মানুষ। শারমিনের পুরো নাম কি? শারমিনের পুরা নাম শারমিন ইসলামী। মনিরের পুরো নাম কি? আমার মনির ভাইয়ের নাম মনে হয় মনির হোসেন। তোমার বড় ভাই না? হ্যাঁ, মনির তোমার বড় ভাই না? হ্যাঁ, বড়। পুরো নাম বলো, মনে হয় বলতেছো কেন? মনির হোসেন। এই আরে আন্দাজে চালাচ্ছি দেখি। সম্রাটের পুরো নাম কি? সম্রাট ভাই, আমি সম্রাট ভাই ডাকতাম বেশি। তারপরে পুরো নাম মনে আছে কিনা? না, পুরা নামটা সঠিক আমার খেয়াল হয়নি। ওকে, তাহলে আমরা এতটুকু আলোচনা করলাম। তুমি বললে মনির তোমার ভাই, পুরো নাম মনে হয় মনির হোসেন। শারমিনের ক্ষেত্রে বলে শারমিন ইসলাম, রাইট? আর সম্রাটের ক্ষেত্রে নাম মনে নাই, কিন্তু বললে কি সম্রাটের সম্বন্ধে বর্ণনা কি দিলে? তোমাদের এলাকায় কি বললে? এই দোকান আছে, দোকান আছে, এলাকার নাম একুরা। একুইরা। এবং তার সম্বন্ধে কি বললে তুমি? এই ওষুধের ডিসমিসারি আছে। না না, কি বললে? লোকটা, মানুষটা কেমন, কি খুব বলছো? ভালো লোক সম্রাট ভাই, অনেক ভালো, অনেক ভালো, মানে মেলা ভালো, অনেক ভালো, 100-তে 100। 100-তে 100। ওকে, আমরা এই গল্পটা করলাম, এটা মনে রাখো, পরে এক সময় এই গল্পটা আবার নিয়ে আসবো। তোমার বিয়ে হয়ে গেছে ওর সাথে, খালার ওখানে, বিয়ের পরের সম্পর্কটা বলো। তারপর ওই জায়গায় তো বিয়ে হইলো না, তারপরে ওর বাসায় আমার দিয়ে দিল। তারপরে যাইয়া কিছুদিন যোগাযোগ হয় না। তারপরে আমার ওই জায়গায় গেলে মায়ের দূর করবো, ওই এলাকার পোলাপান। তারপরে যেমন হোক আবার আমি ওই বাসা থাকি না, কিছুদিন আমি থাকি, ওই যে আবার ক্রিকেট খেলা নিয়ে উঠলে আবার ক্রিকেট খেলি। এই ফোন মাঝে মাঝে দিলে ফোনই করতাম। তারপর আমি সিরাজ দিগান চলে যাই রাজমিস্ত্রি কাজে। সিরাজ দিগান চলে যাই বাসালে ইউনিয়ন, আমি সিরাজ দিগান থানে এমনি বাসালে ইউনিয়নে চলে যাই। ওকে, তারপর যেমন হোক কিভাবে হোক বাইতে মানাটা নেয়া বিয়া শাদী হয়ে যায় আমার ওর সাথে। বাইতে মানাটা নেয় আমার চাস্তো বোনের বিয়া হয়। আমার চাস্তো বোনের বিয়া যেমন আজকে হয়, কালকে আমার বিয়ে হয়। যেমন একসাথে দুইটা আমার বোন জামাই যায়, হুফুয়ারা সপ্তাহে যায়, বিয়া শাদী হয়ে যায়। তো বিয়া শাদী হওয়ার পরে বাইক আমি কইছি এই আব্বারে মারে সপ্তাহে কইছি আমি কাবিন করে থুয়ে দেখ, আমি এখন যেন কাজ পারি, পরে আর 3 মাস বা 1 বছর পরে আমি উড়ে আনবো ওকে বাসা করে থাক। তারপরে ওর মাল কি জানি একটা ঝামেলা হয়, বিয়ার পরে কিছুদিন পরে একটা ঝামেলা হয়, আমার ফোন দিছে, আমি সিরাজ দিগান রাজমিস্ত্রির কাজ করি। তারপরে আমার ফোন দেখলো, কয় আমার মাল লগে এই ঝামেলা হয়েছে, কয় তোমার বাসায় আমার লিয়ে যাও। মানে কি লিয়ে ঝামেলা হয়েছে এটা সঠিক আমি অনুসরণ তো জানি না। তারপরে ওরে লইয়া অনেক আঙ্গ বাসায় উঠতে পারবো না, আব্বারতে মারতে কইছি আমি কিছুদিন পরে 1 বছর 1.5 বছর পরে আমি উড়ে আনবো, বা 6 মাস পরে উড়ে আনবো। হেগো কাছে আমি মুখ রাখতাম না। লইয়া যাই কি আমার হুফুর বাড়ি লো যাই মমি সিং বালকা, হুফুর বাড়ি যাই। হুফুতে যে এই ঘটনা করলাম, হ্যাঁ আমার হুফু বিশ্বাস করছে আমার কথা। আমার মায় আব্বাই বিশ্বাস করে, আব্বা ডাইরেক্ট কয় কি কয় এই সাদ্দামের এটা বোকা, সাদ্দামের মিথ্যা কথা ওই পর্যন্ত বিশ্বাস করেনি আমার আব্বাই আমার মায়। তারপরে যেমন হুফুর বাসায় কিছুদিন আমি থাকলাম, বিয়ে শাদীর পরে থাকলাম। পরে তারপরে আবার মাহেরা ফোন দিল, কয় বাইতে আয়ফর লই আয়ফর আয় কাজ কাম কর, তোটা তুই চল। তারপরে কাম কাজ করতেছি ঠিক মতন, ভালোই চলে, ওই ভালো, খুব ভালো। তারপরে ইয়ার মধ্যে ওরে রাখি পদুনা পাতা চাষ করা শুরু করছি। পদুনা পাতা চাষ করি। তারপর ওই আমার সাথে কিছু কিছু যায় কাজ করে, বাড়ির সাথে, একের বাড়ির সাথেই কাজ করে যায়। দুজনে মিলে করছেন? দুজনে না, হ্যাঁ মাঝে মাঝে যায় হেল্প করে কি স্বাস্থ্য বোনেরা একসাথে। ও তো তোমার সাথেই থাকছে শারমিন। হ্যাঁ, ওকে, আপনারা প্লিজ শেয়ার করুন, অনেক বেশি শেয়ার করুন। এই একটা জিনিস তো চাই আপনাদের কাছে, ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 তারপরে কিছু লাইভ থেকে স্বাস্থ্য বোনেরা গাড়ির মধ্যে বসে থাকে বাড়ির সামনে, স্বাস্থ্য বোনেরা বসে থেকে মতন। পরে স্বাস্থ্য বোনেরা কি কয় সাদমে কাজ করতেছে, আপনার যায় বন্ডি বইরে দেন গা, তারা যায় আমি ওই বলে করে নিয়ে হালাই টেলাই দেয়। তারপরে দিন খুব ভালোই জিতেছে। তারপরে এর মধ্যে পদুনা পাতা 120 টাকা কেজি শুনলাম, 120 টাকা দিতে পদুনা 60 টাকা কেজি আয় পড়লো। তো আমার 20 থেকে 30,000 টাকা ওই টাইমে লোসকান হয়ে জায়গা। 20 থেকে 30,000 টাকা লোসকান হয়েছে। যেমন আমার 20 থেকে 30,000 টাকা লোসকান হয়েছে, আমার মনে হয় 30 লাখ টাকা চলে গেছে। আমার মনে হয় এত কষ্ট, সামনে ঈদ তো রোজার ঈদ। তাই আমার বাইক সাথে কি করুন, এই টাইমে আমার খালু ফোন দেয় 2014 সালের শেষের দিকে। খালু আমার ফোন দেখে, সাদ্দাম এই একুরা যে খালুর বাসায় ছিলাম, আমার খালু ফোন দেয়, ছোট খালু,
সাদ্দাম মুরগির দোকান লইবা? আমি খালু আমার তো টিয়া পয়সা নাই এখন, যদি মুরগির দোকান যদি আপনি লইয়া দেন কয় কিছু টিয়া লইয়াও পরে বাউ আমি যেমনে যেমনে দেখাই দিব এমনি এমনি করবে। তারপরে শারমিনের গলার মধ্যে একটা সিন থাকে, সিনটা আমি বন্ধক দিয়া 30,000 টাকা নি। পরে কইছি আমি এই কাম সাইটা দিয়া মুরগির ব্যবসা করি যে। তারপরে 30,000 টাকা নি, 30,000 টাকা লইয়া আই খালুর বগল আমার খালাতো ভাই সিদ্ধা। তারপরে মোটামুটি ব্যবসা এখন ব্যবসা করতেছো, ওর সাথে সম্পর্ক কেমন যাচ্ছে? আমরা শেষের দিকে যাচ্ছি। একের খুব ভালো যায় সম্পর্ক, খুব এত পরিমাণে ভালো বলার বাইরে। হয় আমার ছাড়া চোখ দেয় না, আমি ওরে ছাড়া চোখে দেখি না, অনেক ভালো। তারপরে ঢাকাতে আইয়া কয়দিন ধরে এরকম হচ্ছে যে চোখে তোমরা দুজনকে ছাড়া দেখতেছো না? 6 মাস পার হয়েছে? না 6 মাস, এই 1 বছর 6 মাস, 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়েছে? আচ্ছা, 1 বছর তোমরা দুজনকে ছাড়া কিছু বুঝতেছো না। তারপর ঢাকা এসে পরে গলার চেন দেবে বন্ধক লাগে 30,000 টাকা। মুরগির দোকান লই খালু এইভাবে দেখা গেল এই লোকের তো মুরগি লইবা, এই লোকেরা ফোন দিলে মুরগি, এগুলো তো তুমি বুঝলো, ঠিক আছে। ওর সাথে সম্পর্কটা বলো। সম্পর্কটা তারপরে এই ঢাকায় লইলাম খুব ভালো একটা ফ্ল্যাট রুম লইলাম ভাড়া, খুব ভালো চলতেছে। ইয়ার মধ্যে আবার আমার একটা মেয়ে কনসিভ হইল। তারপরে ভাই থাকতে হয়েছিল, আমি ঢাকা যেন রয়েছিলাম। ঢাকা আমার মেয়ের সময় 3 মাস বয়স, 3 মাস আছিল। তারপরে ঢাকা এলাম, ঢাকার পরে খুব ভালো যায় সম্পর্ক। তো বাচ্চার 3 মাস বাইতে লইছি, মেয়ে বাচ্চা। হ্যাঁ মেয়ে বাচ্চা, নাম হইল সোহা। এই তারপর লইছি মতন খুব ভালো সম্পর্ক খুব ভালো, ঢাকা এসেও খুব ভালো। তারপর কি করে দোকানও আমি খুব বালা চালাইতেছি। এখন খাইলিয়া কোনো আইটাই নেই, কোনো খাইয়াটাইয়া এমনি খুব ভালো আছি। জামা কাপড় পরে এটা পরে সবকিছু যেমন খুব ভালো। এর মধ্যে ব্যবসা বাড়ামু, এর মধ্যে মুরগির ব্যবসা বাড়ামু। তারপর কি করি, তারপরে আমি একটা ওই যে প্রধানের ব্যবসা করতে সময় একটা এই ব্লাড ব্যাংকেতে একটা লোন উড়াইছিলাম। ওই জায়গাতে আমি 1 লাখ টাকা সংগ্রহ করি। 20,000 টাকা আনছিলাম, 20,000 টাকা। পুদিনা এবং মুরগি নিয়ে মোটামুটি ভালো আছো তুমি। মেয়েটার সাথে সম্পর্ক কি পর্যায়ে লাস্ট? তারপরে সম্পর্ক আঙ্গ বাচ্চার যে সময় 3 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায় মতো। তারপর কি করে ওই যোগাযোগ এক মেয়ে আমার ফোন দিছে, কিভাবে ফোন দিছে এটা আমি জানি না। আমার ফেসবুক মেসেঞ্জারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করি না। এক মেয়ে ফোন দিছে, ওই যে ফোলার সাথে সম্পর্ক করছে, এই ফোলার নাম জহির। এই জহিরের বউ আমারে ফোন দিছে। কে সম্পর্ক করছে? শারমিন। এর মধ্যে সম্পর্ক করে ফেলছে আরেকজনের সাথে? এটা হলো যে 2000 সন বলা লাগবে না, তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থাতে আরেকজনের সাথে সম্পর্ক করে ফেলেছে। হ্যাঁ, এটা আমার মেয়ের বয়স 3 বছর হয়ে গেছে। আচ্ছা, এই সময় দেখা গেল যে সে আরেকজন ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছে। যার সাথে সম্পর্ক করেছে সেই ছেলের বউ তোমাকে ফোন দিয়েছে। তারপরে আমি এই ওই বাচ্চাটার স্কুলে ভর্তি করবো, আঙ্গ সোয়ারে স্কুলে ভর্তি করবো। আমি না করি, আমি 3 বছর বাচ্চা স্কুলে ভর্তি করবো না। এই ফুলার বাড়ির সাথে স্কুল একটা আছে, স্কুলে আমি তো জানি না ফুলার সাথে সম্পর্ক। ওই যে একই বাঁশবাগান, আমি এমনি বলিনি, তার মানে ওই বাহানাতে সে ওই স্কুলে যাইতে চায় বাচ্চাকে নিয়ে, যাতে করে তার নাগরের সাথে দেখা হয়। এই তো যেমন ওই বাথরুম করতে চেয়েছিল বাগানে। তারপর আমি তো জানি না। তারপরে ওর বউ ফোন দেয় মতন, এই ফুলার বউ ফোন দেয় মতন। আমি আপা আপনি আমার ফোন দিচ্ছেন, আমার ওয়াইফ আমার খুব ভালো ব্যবহার করে, আমি তো খুব কিছু দেখি না, সন্দেহ করতে পারি না, বা আমার সংসারে আপনার কথা শুনলে আমি কোনো গেঞ্জাম লাগাবো না, বুঝছেন। তারপর আমি কইলাম যদি আমি ফরমান পাই তা আমার আড্ডা আমি বিচার করবো। আর যদি আপনার স্বামীর যদি ফরমান পান, ইয়ার মধ্যে একটা ফেসবুক খুলে হয় শারমিন ইসলাম রিয়া দিয়া, মানে ওর নাম হলো শারমিন। ওর এই ফোলার বউ ফোন দা আমার কইতাছে আপনার ওয়াইফের নাম রিয়া। যাই হোক, এইভাবে তুমি জানতে পারো যে অলরেডি তার সাথে পরকীয়া সম্পর্ক চলতেছে। তারপরে কি করলে তুমি? সম্পর্ক কতদূর গেছে? বাইরেটারে গেছে নাকি ঘুরতে টুরতে? তারপরে আমি বলতাছি, তারপর এই জিনিসগুলো এত ডিটেল না বললেও চলবে। বাইরেটারে ঘুরতে গেছে নাকি ওখানে শুধু টুকটাক দেখা সাক্ষাৎ এরকম? আমি বলতাছি। তারপর যায় এই ফোনটা কথাবার্তা কয় মতন। তারপরে ওই যে ফোলার সেরা যেন আমার সেরা বউ যেন ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি এটা আমার 2 বন্ধু ওই যে ইমরান লই আমি ট্রাই করি। আমি দোস্ত এই আমার সংসারে দুটো গেঞ্জাম লাগছে, এত ডিটেল বলা দরকার না। তুমি কি আবিষ্কার করতে পারলা তাই বলো। তারপরে বিচারে বার করতে আমার 1 বছর সময় লাগছে। 1 বছর সময় লাগছে। কি জানলাম
সম্পর্ক খুব ভালো। এই সময় ছিল যে তার সাথে ওই ছেলের সাথে হ্যাঁ। পরকীয়া সম্পর্ক। হ্যাঁ, পরীক্ষার সম্পর্ক। তারপরে 2000 না সাল বলবো না, তারপরে ওই দিনকে শনিবার ছিল, হুম। ভালোবাসা এই কি জানি একটা ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ। ভালোবাসা দিবস, হ্যাঁ, ভালোবাসা দিবস, চকলেট দিবস। তো ওই দিনকে আমার সাথে চকলেটটা আলাদা আলাদা। হ্যাঁ, চকলেট এই ভালোবাসা দিবস 2 দিন আগে, 13 তারিখে না 14 তারিখে। তারপরে ওই জায়গায় আমি আর লগে শুয়ে রয়েছে, আসর আজান দিছে, আমি শুয়ে রয়েছি, আমার লগে শুয়ে রয়েছে। আমার বাচ্চা এলো যায় নানির বাসায়। তা আমি ঘুমে তুটতে আমি কই, আজকে দোকান করবো না, আমি যে ছেলে অনুযায়ী সেই বই আই ছেলে অনুযায়ী তাইয়া দেখি, ছেলে অনুযায়ী আমি আল্লাহ রাস্তায় কেমন জানি ওই দিনকে আমার মনের মধ্যে বাড়ি খাইছে। ছেলে অনুযায়ী দেখি দোকান এই সেলুনটা অফ। তাই আমি যাই, আমার ছেলে অনুযায়ীতে 5 মিনিট, আইতে 5 মিনিট লাগছে। আই দিয়ে আমার রুম তালা দেওয়ারে থুয়ে গেছি রুমের ভিতরে। ওরা আমি রুমও পাই না। ওরা আমি ফোন দেই, ওই বলতেছে আমার বাচ্চার এই স্যারের বগলো, এই ম্যাডামের বগলো, হের বগলো, বিভিন্ন অজুহাত দেখাইতেছে বাচ্চার বাহানায়। বাচ্চার বানায়। আমি এই স্যারের বগল গেছি, ওই স্যারের বগল গেছি, বাচ্চারে এইটা করতে গেছি, বিভিন্ন অজুহাত দেখাইতেছে। তারপরে ওই কাল সবকিছু বলতে পারবো, সব বলতে পারবে। তারপরে ওই কাল কয়েক আপনি যদি আমার সহ্য করতে পারবে কিনা, আমার যদি সন্দেহ করেন, ওই কাল ওর জামা কাপড় আমার খুলে চেক করে আমার দেয়। আমি কই, এই জামা কাপড় খুলে দেয় তুইব না, তুমি কার কাছে গেছো? তারপরে ওর মারে ফোন দিছে। মানে যদি সন্দেহ করেন তাহলে আমি আমার জামা কাপড় খুলে দেখাবো, তুমি দেখেই তো বুঝতে, দেখে বোঝা যায়। আচ্ছা যাই হোক, ওর ভাষ্য দেখে বুঝতে পারবা যে আমি কারোর সাথে ছিলাম কিনা। হ্যাঁ, আর ওইটা আমার বুঝাইছে, বুঝাচ্ছে, কিন্তু দেখে কেমনে বোঝা যায়? ওকে, তারপর আমার খুব, আমি একটা হাড়ায় চটকানা দিই। তারপর ওর মারে ফোন দিছে। ওর মায়ে কইতাছে, কয় আমার বোন ফুত আলিঙ্গিরে গেছে, বলতাছে জাকিরে গেছে। হেন 2 রকমের কথা হয়েছে। আমার আমার শাশুড়ি 2 রকমের কথা বলিয়া লাইছে। মানে ওটা হয়তো ওর মাকে শিখাইছে বলেই তোমার ধারণা। ওকে জান, ওকে জান মানে তোমাকে বলি না, আমি বলছি যে ওকে ফাইনালি ওই মেয়ে যে একটা পরকীয়া সম্পর্কে আছে তুমি অলরেডি বুঝে গেছো। আর তারপর ফোনে তো আমি কথা কইতে দেখি না ওরে। ওই যে আমার লনে ছিল যে ওরে আমি ফোন কিভাবে এই রুমেতে আমি মোবাইল বার করবো, এটা আমার সন্দেহ। আমি দোকানে বসে আইদা আমার এলো যায় বাসা, এই ছাড়া যে ছাড়া তো পরে সম্পর্ক করছে, এই সাথে এলো এই ছাড়া এই পোলার সাথে এলো যায় আইদে এই পাঞ্জাবির কারখানা ছিল, আমরা 2 তলায় থাকি। যাই হোক, ওর সাথে সম্পর্ক। তারপরে সকাল 10টা 11টা বাজলেই কানের মধ্যে ফোলার ফোন, টানা 1 ঘন্টা 2 ঘন্টা কথা কয়। তো আমি কই, কার সাথে কথা কয়? তা আমি একদিন শেয়ার করলাম, কি শারমিন, এই জহিরে কার সাথে কথা কয়? কয় বেটার বউর সাথে। আমি কই, বেটার বউ ভাই? আমি কই, তোমার সাথে কথা আমার সন্দেহ হয়েছে। আমি কই, বেটার বউ আমার ফোন দিছে, আমার সন্দেহ তোমার লগে তোমার কথা কয়। কয় না, আমি কোরআন শিবদের কই দিলাম, আমি আমার সাথে কোনো যোগাযোগ হয় না। তারপরে এমন করতে তারপরে আমি মোবাইলটা বার করি, আমার এক বন্ধুর হেবে, আমার বন্ধুরে আমি কইছি, তুই ফলো রাখবি আর কানেতে মোবাইল যেন না সরে। এই ফোলায় ফোন করতেছে, বার হইলো যে এই বারবার দাও, এবার গেছো বিকাল মাগরিবের একটু আধা ঘন্টা বা ও যেন কান থেকে মোবাইল না সরাই। জহির আমি কইছি, দোস্ত জানুক তুই হারে কানের মধ্যে, আমি চুবে বাসায় যাম। আমার মনের মধ্যে এত পরিমাণ কষ্ট, এটা আমার ফোন দিয়ে তুমি ট্রাই করে দেখবা যে না, আমি ট্রাই করবো না। আমি আঙ্গ বাসার মোবাইলে ফোন দিছি, বাসার মোবাইল দিয়ে ফোনে কথা কেন। তারপরে আমার বন্ধুরে লইয়া আমি হেল্প করছি। আমি তুই জহিরের কানে দেখবি, এই কোনো মোবাইল যে না সরে। আমি যাই আমি ওয়াশরুমে যাই, খালি পেশাবটা করছি, পেশাবটা করে দ্রুত আমি লক করছি গেট, এত দ্রুত পরিমাণে লক করছি, ওই সরানের মনে ক্ষমতা নাই। লক করার পরে তারপরে খাটের মধ্যে বসে রয়েছে। তাই আমি যে বললাম, আমি কি হয়েছে? কয়, এত হবার দোকানটায় হলেন। আমি দোকানটায় করছি, খুব ভালো লাগতেছে না, মনটা খুব অস্থির। আমি কি ভালো লাগে না, আমি আমার মনের মধ্যে খুব কষ্ট। ওর কাছে আমি বলতেছি, কি হয়েছে? আমি কি হয়েছে, কিছু হয় না, এমনি আমার মনটা ভালো লাগে না। তারপরে দোকান একবারে লাগাই বসছেন, আমি দোকান একবারে তালা মেরে বসছি। আমি আবার মিথ্যা কথা বলছি। তারপর আমি কি করলাম, আমি জায়গা তা আমার এই গেটের সামনে একটা ফ্রিজ ছিল, ওই ভাবছে কি আমি দোকানে চলে গেছি। আমি ফ্রিজের আউলে যে আমি এক কাক দিয়েছি বাইরে, এক কাকে আমার ভিতরে, হ্যাঁ পাও। তারপরে ওই গেল উঠটা মোবাইলটা ওই যে পাক করে না মৈসল দিয়ে আদা রসুন এটা ওই জায়গায় লুফাইতে গেছে। এই মোবাইলে ফার্স্টে ওই জায়গাতে মোবাইল বার করলাম, এই মোবাইল দিয়েই কথা। হ্যাঁ, এই মোবাইল দিয়ে কথা হয়। তারপরে ফার্স্টে বার করলাম মতন, পরে হেদুঙ্গ একটা হাড়ায় চটকানো দিছি। পরে চটকানো দেওয়ার পরে কয়, আমি আর ফোন জীবনও করবো না, আমার পাওয়া ধরছে, আমার পাওয়া ধরছে, আমি জীবনে ফোন দিব না। আমি দেখ, তারপরে আমি তুইটাই শুরু করছি। তোর একটা মাইয়া আছে সোয়ার দিকে চাইয়া, তুই এইসব বাদ দা দি, তুই তো আমার লোক প্রেম করে বিয়ে করছ,
বা আমার পছন্দ করে বিয়ে করছো, আমি তোর পছন্দ করে বিয়ে করছি, এমনি তুই তাই বাসা করছি। যা বকা লাগে, তোর কত প্রেম লাগে, আমার সাথে করলে আবার কর। তারপরে বকাবাজ্য করছি, অবশ্যই কেউ কারায় মাইনা নিতে পারবি না, আমি বলতে পারি না। ওকে, তো এই জিনিসটা হলো, তারপর কিছুদিন পরে আবার একটা মোবাইল পাইছি। এটা কি ওই জহিরের সাথে হ্যাঁ, চলতেছে? জহিরের সাথে, এক কন্ট্রোল জহিরের সাথে। আবার কিছুদিন পরে মোবাইল পাইছি, 1 মাস 1.5 মাস পরে আবার মোবাইল পাইছি। এর শেষ কোথায় পরে ফাইনালি? তুমি তো বুঝেই গেছো যে পরকীয়া সমানে চালাচ্ছে, স্বীকারিত করছে। তারপরে হাতে নাতে কিছু দেখেছো নাকি? না, হাতে নাতে আমি দেখিনি, তারপরে কি আমি যে তোমাকে গল্পটা বলেছিলাম, ওই গল্পের সাথে এর কোনো পার্থক্য কিন্তু নাই। তুমি মসুরের ডালের মধ্যে মোবাইল লুকাচ্ছে, আর ও বাঁশ বাগানে লুকিয়েছিল, ও কিন্তু হাতে নাতেই ধরেছিল। তুমি কি এরকম হাতে নাতে কিছু ধরতে পারছো? না, হাতে নাতে এইভাবে কিছু আমি ধরি না, খালি মোবাইলে আমি বার করছি। মোবাইল কোথাও গেছে বা ঘুরতে গেছে কিছু এরকম ধরতে পারছো? না, ওইটা ওর মার বাসায় যায় 4 দিন 5 দিন থাকতো, ওর মায়ে করতে পারবো, আমি তো আমার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। ওকে ওকে। আর গরু আমি আপনার কিছু দেখাই, কিছু দেখলে বুঝতে পারবেন। ওকে, সো আমরা দুই একটা টেক্সট নিই। প্লিজ ডু শেয়ার, অনেক রিকোয়েস্ট, অনেক বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের গল্প লাস্টের দিকে কিন্তু ওয়েট করবেন সবাই। যারা আসছে না, চলে যাচ্ছেন, তাদেরকে অনুরোধ করতেছি, ফিনিশিং এর সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্ট 30 মিনিটস ওর প্রোগ্রাম, কথা বলা শেষ হবে। আর এখন কয়টা বাজে? এখন 12:22। 8 মিনিটের মধ্যে তোমার গল্প শেষ হয়ে যাবে, অনেকক্ষণ কথা হচ্ছে। আর লাস্ট আধা ঘন্টা থ্রিল, ক্লাইম্যাক্স এবং এক্সট্রাঅর্ডিনারি কিছু ব্যাপার ঘটবে আজকে। সো যারা আছো শেষ পর্যন্ত ওয়েট করো। মেন ভাই কিছু টেক্সট পড়ছি, রোহান খান আছে। এই ছেলে, হ্যাঁ, এটাই হিফুলা। তুমি ছবি পাইলা কেমনে? ওর মোবাইল থেকে বাইর করছো? মোবাইল থেকে বার করি না, হিফুলার বউ দিছে আমার, এই যে সারার সামনে করছে হের বউ আমার দিছে ছবিটি। ওর দিকে তোমার চোখই যাচ্ছে না, তোমার বউ অনেক সুন্দর আসলে। হ্যাঁ, এখন সুন্দর মানুষ সাথে ভিন্ন হয় বেশি। অসম্ভব রকম সুন্দরী একটা মেয়ে, যে কারণে জহির জীবন যতন অনেকেই হয়তো হাতছানি দিবে। এই সুন্দরী মেয়েদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে নিজেরা কন্ট্রোল কতটুকু করতে পারবে। ওর মন বড়, কাউকে হয়তো না করতে পারতো না। আমরা বাকি সময়টা একদম আর 8-10 মিনিটে শেষ করব। তুমি জেনে ফেললে যে পরকের মধ্যে আছে, ছবি বলে দিচ্ছে যে এই ছবিটা কখন তুলে। দুইজনের মধ্যে এক ক্লান্তি এবং শান্তির একটা মুখ, তাই না? তার মানে সব রকম সম্পর্ক কিন্তু চলতেছে, এটা বুঝতে আর বেশি বুদ্ধি লাগে না। ওকে, তারপর আমি কি করি, তারপর এই জানাজানি হইলো, ওর মা ইয়ার মধ্যে মানে সব লেভেলই চলতেছে। তোমার রুচি হচ্ছে কেমনে ও পাশে থাকতেছে যখন? না, এটিলো যায় আমার পরে, এটিলো ছবিটি কিছুদিন পর। আচ্ছা, তারপর এটিলো যায়, ওর মায় আসে, ওর মায় বিচার টিচার করে যায় আমার এলাকার। এদের গল্পটা আমি অ্যাকচুয়ালি আর শুনতেই চাচ্ছি না। মেয়ের সাথে সম্পর্ক আমি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ডিভোর্সড। তারপরে এখন কি তুমি সেপারেশনে গেছো নাকি ওর সাথেই আছো? না, আমি সেপারেট হয়ে গেছি। ওই যখন জানতে পারছো যে ও, আর বাচ্চা আমার সাথে 4 মাস ছিল। ইয়ার মধ্যে আর কিছু গল্পটা বলি। ইয়ার মধ্যে রোজার মাস আসছে, রোজার ঈদের পরে মার্কেট করে আমার ওই যে জাহাঙ্গীর মামার বউ রেলে আমি মার্কেট করে দিই। ইয়ার মধ্যে এই রোজার ঈদের 4 দিন পরে না 5 দিন পরে ভাগ্য জায়গা পোলার সাথে হেসমুলা কোনো একটা ছবি আসছিল না, কিছু আসছিল। 4 দিন 5 দিন পরে ভাগ্য জায়গা। তো এই যেদিনকে ভাগ্য গেছে গা, এই ভাগ্য গেছে গা, ওর আমার মায়াটা গেল ওর মার কাছে দিয়েছে মতন ওই ফজরের টাইমে ওকে বাসাতে পারিছি। ফজরের টাইমে যখন বাড়িছে, ওর বাপে জিগাইছে, কয় সাদ্দামরে ফোন দে, তোর এই স্টানে তো লয়ে যাক। স্টানেতে আমার বাসায় 1 মিনিট আইতে লাগে, কয় ফোন দেওয়া লাগবে না, আমি বাসায় দিতে পারবো। এই আমার বাসায় নাই, কি করছে, ওই ফুলার বাসায় গেছে গা সেদিনকা রাত্রে, এই রাতের 4টা-5টা বাজে যে সিএনজি দানা মাইনে গেছে, তার গেছে গা। আমি সকাল 7টা বাজে ফোন দিছি ওরে, সামনে সকাল 7টা বাজে ফোন দিছি। আমি কই সোয়াই ঘুমে তুলছে, কয় ঘুমে তুলে নাই, সোয়াই উঠলে আমি ফোন দিব। আমি তো জানি না আঙ্গো এই কুড়া বাজার অলরেডি পালায়ে গেছে সে তার নাগরের সাথে। হ্যাঁ, ফোন দিলে ফোন রিসিভ করে। তারপরে একুড়া বাজারে আমি 7টা বাজে ফোন দিছি, আবার 8:30 বাজে আমি ফোন দিছি। আমি সোয়ার লাগে আমি কথা কম, সেদিনকে আমার মনটা কেমন জানি লাগছে। তাই আমি সোয়ারের সাথে কথা কয়, সোয়াই খাইয়া ওর মামার সাথে খেলতে গেছে। তারপরে আবার 10:30 বানায় বলতে কিন্তু নাগরের সাথে। তা আবার 10:30 বাজে আমি ফোন দিছি, সোয়ার সাথে ফোন দাও, কয় ওর মামা তো ভাইয়ের নাম বলছে সজীব, কয় সজীব ভাই সোয়াই মোবাইল কার্টুন দেখতে গেছে, কয় ভাই তো ওয়াইফাই লাইন আছে, কই হ্যাঁ বাসায় গেছে। তারপরে আমি ঠিক আছে, তো সর লোক আমার কথা কইতে হইব। তারপরে 12:30 বাজে আমি ফোন দিছি, সঠিক 12:30 বাজে আমি ফোন দিছি, ওই 8 শব্দ পাওয়া গেছে, শব্দ পাওয়া গেছে, আটতাছে। আমি আটতাছে গেল লিগা, কয় সোয়ারে মামুঙ্গ বেতে আনতে যেতেছি।
তো এটা কই আমি কিন্তু চলো আমি কত কম পরে কিছুদিন পরে আবার ফোন দিছি, ফোন কাটতে দিয়ে মোবাইল বন্ধ করে দিছি। মোবাইল বন্ধ করছি মতন পরে আমার মনে মধ্যে খটকা, আমি জাহাঙ্গীর মামার কইতেছি মামা দোকানটা আমি লাগাই, আমি মামার আর মামা নিয়ে কইতেছি মামা শারমিনী মোবাইল বন্ধ করে দিছি। আমি দুর্ঘটনা তো মনে হয় কিছু ঘটছে, কয় তুলে তুই বাইর যা। আমি সিএনজি রিজার্ভ করে বাসায় গেলাম, আমার যাইতে পরে 20 মিনিট লাগছে। তো আমার এক বন্ধু জোয়েলটা আমি ফোন দিলাম, হাই কুয়েত থেকে আইছে। জোয়েলটা আমি ফোন দা বললাম কি মামু তুই আব্দুল হাফিজ টানো দূর তো খারবি, কয় কি লেগে, কয় মামু আমি জামেলা হয়েছে একটা। পরে সিএনজি ওরে লইয়া এগো বাসায় গেলাম, ওর বাসায় আমি গেছি মতন ওর মায় আমি আমার চেহারা দিকা কয় মুখ দিয়ে আমি কিছু বার করে ওর মায় আমার চেহারা দিকা কয় কি, কয় তুই আমার ছেড়ে নিয়ে মেরে লাইছ, আমার দেখুই আমার দিকে বলতেছে কয় তুই আমার ছেড়ে নিয়ে মেরে লাইছ। আমি কি কয়, আমি শারমিন কই, পরে কয় তুই শারমিন নিয়ে মেরে লাইছ। পরে আমি আবার হেন শিখলি তেমন একটা আমি খারাপ কিছু বললাম বলে আই বলছি, আমি কিছু করি আমি দোকান না খুললা আমি এলাকার মধ্যে একুরা বাজারে খবর লইলাম, আমি জহির কই আছে। পরে শুনি জহির অনেক শারমিন অনেক, তারপরে আমি বুঝলাম এই 11:30 যে আমার কথা কইছে ওই টাইমে ওরা গাড়ির মধ্যে ছিল। বুঝতেছো এখন ক্লিয়ার যে ওর মতো জীবন বেছে নিয়েছে, তুমি ডিসিশন কি নিলে তখন? তারপরে ডিসিশন আমি কি নিলাম, তারপরে এই কিছু ওরা 3 দিন থাকে, তারপরে এই আমার এক মামা আছে, যাক ফাইনালি তখন ডিভোর্সের সিদ্ধান্ত নিলে, তাই তো? না আমি ডিভোর্স ওই সময় দেই নাই, পরে দিয়েছো? ওই দিছি ডিভোর্স, আমি দেইনি। ওকে, ওই ডিভোর্স দিয়েছে। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, তোমার গল্পটা শেষের দিকে, আমাদের নিজস্ব কিছু কথা এবং কিছু মূল্যায়ন আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আসবো। সো আর কোনো কিছু কি যোগ করার আছে তোমার পুরো গল্পটাতে? আর কিছু যোগ করা বলতে যে সময় আয় পরে এই আমার বাচ্চাটা লেগা আমি মামার সাথে বুঝা ওরে আনছিলাম, আবার যে সময় বাইক জায়গা আবার আনছিলাম মতো, তারপরে ওই আবার ঠিক আছে আমি মামা এটা লইয়া খাওয়া সম্ভব। মামাই আমার বলছে মামা যদি খারাপ মানুষের বালা করতে পারো তো লইয়া, তো এজন্য আরেকবার চেষ্টা করেছি। আমি আরেকবার চেষ্টা করছি। কয়দিন ছিল? আয়া যেদিন বাইক গেছে সেদিন তো ডিভোর্স হয়েছে আমি জানি না, ডিভোর্স করছে এর আগে ডিভোর্স করছে এটা আমি জানি, ফোলারে লই কাছে ডিভোর্স করে যায় ঠিক করছে। তোমার সাথে ডিভোর্স করেই ফেলেছে? হ্যাঁ, আগে গোপনে ডিভোর্স করছে। দুই ছেলের সাথে, জহিরের সাথে বিয়ে করছিল? জহিরের সাথে বিয়ে করছে না করছে আমি এখনো বলতে পারি। যাই হোক, পরে তোমার ঘরে আবার আসলো? তারপরে আইসে মতন। কয়দিন ছিল? তারপরে 2 মাস আসছিল, 2 মাস আছে মতন। পরে দেখি 2 মাস স্বামী স্ত্রীর মতো ছিল তোমরা? হ্যাঁ। তারপরে যা ইচ্ছা তাই তো দেখি। তারপরে কি করলাম, তারপরে আমি কই মামা এটা লইয়া সম্ভব না। পরে কয় আবার কার কাছে গেল? না কার কে বুঝে জানে। পরে এই আমি 2 মাস রাখছি মতন, তারপরে আমার লগে গেঞ্জাম করে চলে গেছে। ওর এই দিনকে আমি কড়া মার দিছি। এবার কই গেল? এফুরগা ওর বাপের বাড়ি চলে গেছে। এখন কোথায় আছে? এখন ওর বাপের বাড়ি আছে। আর কার কাছে যায়নি? না আর কার কাছে গেছে। পিং পং বলের মতো একবার জহির, একবার সাদ্দাম, একবার জহির, একবার সাদ্দাম। বাট যে ছেলেটি সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়েছে সেটি হচ্ছে সাদ্দাম। সাদ্দামের কষ্টের কথা তো শুনলাম, ডিপ্রাইভের কথা বলছি। সবচেয়ে বেশি কষ্টে আছে সেই বাচ্চাটি, যেই বাচ্চাটি কোনোভাবে এই ঘটনার জন্য দায়ী না। এদের একজন যে মেয়ের গল্প আমরা শুনলাম, সে মেয়েটি কাউকে হয়তো না করতে পারে না, তার প্রতিদিনের ভালো লাগা চাই। ভালো লাগা শুধু একরকম হলেও চলবে না, টেস্টে বদল চাই। আরেকজন হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, জিনিসটাকে যেভাবে ম্যানেজ করলে ভালো থাকা যায় সেই রকম ভাবে ম্যানেজ হয়তো হয় না। সো এরকম একটা সিচুয়েশনে সবচাইতে যে ডিপ্রাইভ হয়েছে, সবচাইতে যে কষ্ট পেয়েছে সেটা হচ্ছে তোমাদের বাচ্চা, যার বয়স এখন 6 বছর। ও কি শারমিনের সাথেই থাকে? আমার সাথে 4 মাস থেকে 5 মাস আসছিল। এখন পুরো সময় শারমিনের সাথেই আছে। এখন কেমন আছে বাচ্চা, খবর নাও? খুব ভালো। লাস্ট কবে দেখেছো? লাস্টে আমি 20 থেকে 25 দিন আগে ফোনে দেখছি। আমি কোনো খরচপত্তি দাও? খরচপত্তি আগে দিতাম, এখন আমি দেওয়া বন্ধ করেছি। বহু বছর ধরে, প্রায় 4-5 বছর? না খরচপত্তি আমি 1 বছর 1.5 বছর ধরে, 1 বছর ধরে আমি 1 থেকে 1.5 বছর। মানে মেয়ের সাথে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ তোমার হয় না? বাড়ির সাথে এমনি আমার ছাড়া আত্মীয় স্বজন সপ্তাহের সাথে দেখা হয়, সপ্তাহে টাকা পয়সা দিয়ে। অর্থাৎ বাপ হিসেবে তোমার আর কোন রকমের কোন এক্সিস্টেন্স, কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে বাপ হিসেবে তোমার কোন রকমের কোনো ভূমিকাও নাই, কোনো গল্পও নাই মেয়ের জীবনে। ব্যাপারটা তো তাই, যেভাবে ব্যাখ্যা দাও না কেন, তাই তো? বাপ হিসেবে কোনো ভূমিকাও নাই, কোনো ব্যাপারই নাই তোমার, তাই তো? তোমার মেয়ের নাম যেন কি বলেছিলে? ছোঁয়া। ছোঁয়ার জীবনে সাদ্দামের কোনো অস্তিত্ব নাই, এটা তো সত্য। হ্যাঁ, যাই না কোনো খোঁজ খবর, কোনো খোঁজ নাও না, টাকা দাও না, খোঁজ খবর লই না, খালি টাকা পয়সা দাও না। আমার হুফুরা, আমার আব্বা এরা সব খোঁজ খবর। আমরা কষ্টের মধ্যে আছি, কষ্টের জন্য এই কারণে যে ওর সেপারেটেড হয়েছে সংসার, কষ্টের জন্য এই কারণে আছি যেহেতু ছোঁয়া বাচ্চাটি ভালো নাই 6 বছর বয়সে। বাট সাদ্দামকে আমি এই কষ্টের মুহূর্তটা পার করানোর জন্য আমি একটু মজা করার চেষ্টা করতে চাই। আমি আর সাদ্দাম মিলে একটু গল্প করতে চাই। এখন সাদ্দাম, একটু 2 ভাই মিলে গল্প করি।
এই মন খারাপ করা, এই কষ্ট অনেক তো হলো। আমরা এই ফাঁকে কিছু টেক্সট নিই, তারপর আমরা সাদ্দামের সাথে গল্প করবো, আর আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আমাদের এই কথাগুলো এখন শুনবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আগামী 20-25 মিনিটের কথোপকথন খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের ফিডব্যাক কাইন্ডলি জানায়েন। এখানে কিন্তু কোনো নাটক বা কোনো কিছু ড্রামাটিক কিছু হচ্ছে না, একটা বাস্তব ঘটনা। আর আপনারা জানেন কিনা জানি না, মাঝে মাঝে কিন্তু জানান দিও অঙ্গন যে আমি আমার গেস্টের সাথে কিন্তু অনুষ্ঠানে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত দেখাও করি না, একদম, কারণ আমি চাই যে একদম র ডেলিভারি হোক। জি গুরু। এবং গুরু আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আমাদের যারা গেস্ট, যারা ভিউয়ার্স আছেন বা যারা লিসনার্স আছেন, তাদেরকে বলতে যাচ্ছি, আপনি যদি চান যে আপনার ভালোবাসার গল্পটা আগামী সপ্তাহে গুরুর পাশে বসে হট সিটে বসে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে বলতে বা আপনার প্রিয়জনের উদ্দেশ্যে বলতে, তাহলে যেটা করবেন ভেরি সিম্পল, আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, তারপর আপনার ফোন নাম্বারটা, which is so important, আপনার ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে কমিউনিকেট করতে পারেন, হোয়াটসঅ্যাপের থ্রুতে আপনি জানাতে পারেন। সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঢাকা FM এর। এখানে গিয়ে কিন্তু আপনি আপনার ভালোবাসার যে গল্পটা আছে এটা ছোট্ট করে সামারি আকারে অথবা ভয়েস নোট আকারে লিখে বা আপনি ভয়েস নোট আকারে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? 01841904904। ওকে, আমরা যাচ্ছি এখন বাকি গল্প তো শুনলাম, সামারাইজ ভার্সন এরকম যে একটি মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়েছিল প্রথম দিকে, এই অবস্থাতে মেয়েটির বিয়ে হয়ে যায় তার কাজিনের সাথে, রাইট? কাজিনের সাথে বিয়ে হয়, তারপর তার ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে তোমার সাথে সম্পর্কটা ডেভেলপ করে, তুমি তারপর বিয়ে করো। বিয়ে করার পর তোমাদের কিছুদিন ভালো সম্পর্ক ছিল, তারপর থেকে সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায়। ছেলেটির নাম হচ্ছে জহির, এবং এই পরকীয়া সম্পর্কের রেস ধরে তোমার সম্পর্কটা শেষ হয়ে যায়, তোমরা ডিভোর্সড হয়ে যাও। এখন তো তাও তোমরা দুইজন আলাদা থাকতেছো। এই অবস্থাতে আরেক দফায় তাকে নিয়ে আসো, 2 মাসের মতো ছিল। ফাইনালি বুঝো যে না, এই মেয়েটিকে নিয়ে তোমার ঘর করা সম্ভব না, মেয়েটা আবার চলে যায়। তোমাদের ঘরে একটা সন্তান, তার নাম ছোঁয়া, তার বয়স হচ্ছে 6 বছর। আর বাবা হিসেবে তার সাথে মিনিমাম কোনো কানেকশন তোমার নাই এখন, গত 1-1.5 বছর তো যোগাযোগ নাই, এবং খরচপাতিও সেভাবে দেওয়া ওঠা হয়ে ওঠে না। আর মেয়েটি আছে এখন তার বাবার বাড়িতে। এই হচ্ছে গল্প, রাইট? ওকে, তোমার প্রবলেম হচ্ছে তুমি একটু শর্ট টেম্পার্ড, একটু রাগী প্রকৃতির ছেলে, চাইলে মাঝে মাঝে গ্যাঞ্জাম টাঞ্জাম করে ফেলো। মুখের ভাষা যখন ছুটে তখন কিন্তু আশপাশে কেউ দাঁড়ানোর সাহস আর পায় না, আর তোমার হাতও কিন্তু পুরো দমে চলে। আর মেয়েটির ব্যাপার হচ্ছে যে মেয়েটি কাউকে না করতে পারে না, বড় দিল খোলা এবং বড় মনের মেয়ে, যাকে তাকে শরীর দিয়ে দেওয়ার মতোই অবস্থা, যেমনটা তুমি বর্ণনা করলে। এটাই তো তোমার বলার বক্তব্য। ওকে, ডান। আমরা এগুলো শুনলাম, এখন এইসব কষ্টে দুঃখের কথা ভুলে গিয়ে 2 ভাই কিছু গল্প করি। সবচেয়ে বেশি পছন্দ করো কি? ক্রিকেট? সবচেয়ে ভালো ক্রিকেটার? সবচেয়ে ভালো ক্রিকেটার হলো যে আমার পছন্দের ক্রিকেটার, আমি সাঙ্গারকারের পছন্দ করি। বাংলাদেশে মুশফিক। ওকে, সো এটা একটা ব্যাপার। আর আমরা এমনি বিনোদন সময়ে যে অবসর সময় আমরা করি না, ক্যারাম ট্যারাম খেলছো কখনো? হ্যাঁ, ক্যারাম খেলি। হ্যাঁ, ক্যারাম খেলি। আসলে খেলো তুমি ক্যারাম? ক্যারামের খেলে। বিটে খেলো নাকি বড়িকে ডিরেক্ট পকেট করার মতো? না, বিটে খেলি। বিটে তো মজা নাই, কারণ এত দূরে ফাঁকে মারলেও তো পকেটে ঢুকে যায়। তারপর বিটে খেলো। একটা হিটেই কি বিট ক্লিয়ার করতে পারো নাকি 2টা হিট লাগে? না, একটা বিটে ক্লিয়ার করা যায় না, 2 থেকে 3 বার লাগে তোমার? 2 থেকে 3 বার লাগে। ওকে। আর আরেকটা, আমরা নিজেরা বন্ধু বান্ধবের মধ্যে থাকি, যখন কার্ড খেলি, কার্ড তো খেলোই। হ্যাঁ, ওকে, কার্ডে কোনটা বেশি পছন্দ, ব্রিজ নাকি ম্যারেজ টাইজ এগুলো? আমি যেমন 3 পাত্তি বেশি পছন্দ করি। তুমি কি 3 কার্ড খেলো না? 3 কার্ডে টপ মোস্ট রানের নাম কি বলো? সবচেয়ে বড় ট্রয়ের নাম বলো। সবচেয়ে বড় ট্রয়ের নাম হলো টেকারটেরা ট্রয়। আচ্ছা, তারপরে ছোট ভাই, মেজো ভাই? ছোট ভাই হলো বাদশাহটেরি, গোলামের টেরি, এইভাবে সিরিয়াল আসতে থাকো। ওকে, তাহলে ট্রয় হচ্ছে ট্রয় হচ্ছে সবচেয়ে বড়। আর ট্রয়ের প্রসঙ্গ বাদ দিলে তাহলে আসে রান, না? স্পেশাল রান। তারপরে রান, স্পেশাল রান মানে হচ্ছে যে সিরিয়ালও হবে, সাথে কালারও মিলবে, তাই তো? ওকে, 3 পাত্তিতে সবচেয়ে বেশি কত টাকা ধরেছো তোমার জীবনে? একদম সত্যি কথা বলো, সবচেয়ে বেশি। হ্যাঁ, জুয়া খেলা 50,000 না 1 লাখ? সবচেয়ে বেশি টাকা তুমি ধরেছো না 3 পাত্তিতে? আইপিএল খেলছিলাম কিছুদিন খেলা। আইপিএল তো আসবো। 3 পাত্তিতে সবচেয়ে বেশি টাকা কত ধরেছো? তারপর হ্যানের মধ্যে কিছুদিন খেলছিলাম, জুয়া খেলছিলাম, পরে খেলাধুলা ছেড়ে দিছি। জুয়া খেলছিলাম। সবচেয়ে কত ধরছো 3 পাত্তিতে? 3 পাত্তিতে মনে হয় 10 থেকে 15,000 টাকা। 15,000 এক বিটে? কাম অন, ওটা লস মারছো না জিতছো? জিতছো, লাকি। তো তোমার জুয়ার ভাগ্য যেহেতু ভালো, তখন তোমার সবচেয়ে বড় জুয়ার আসর হচ্ছে
ক্রিকেট খেলার উপরে যে জুয়াগুলো হয়, আর নিজে যেহেতু ক্রিকেট ছোটবেলা থেকে খেলতেছো, তোমার ধারণা যে তোমার প্রেডিকশন পাওয়ার, ক্রিকেটের অ্যানালাইসিস পাওয়ার তোমার অনেক বেশি, তাই তুমি প্রেডিকশনের উপরে বাজি ধরতে, এবং তোমার ক্ষেত্রে যে প্রবলেমটা ঘটতো, তুমি যে ফেভারিট দল তার বিপক্ষে তুমি বাজি ধরতে এবং বড় রেশিওতে জিতবার চেষ্টা করতে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ধরতাম ক্রিকেট খেলার যে সময় কারণ তুমি যেহেতু জানো, তোমার ধারণা আছে, তুমি এক বন্ধুর মাধ্যমে ক্রিকেট খেলাটা শিখছি। হ্যাঁ, যাই হোক ওটাই বাদ দাও, বাট যেহেতু এই ধারণা এবং কনসেপ্ট গুলো ক্লিয়ার, এই জন্য তুমি রেশিও ধরে যে যেটা ফেভারিট দল, সানরাইজার্স ফেভারিট, তাহলে লেস ফেভারিট যে মুম্বাই ইন্ডিয়ান্স যদি লেস ফেভারিট হয়, তাহলে এখানে কিন্তু রেশিও হয় 1:3। কিন্তু তুমি ওই লেস ইম্পর্টেন্ট যে তার পক্ষে ধরো, যাতে করে টাকাটা বেশি আসে, কারণ তুমি তখন চিন্তা করো ওখানকার ওয়েদার কেমন, টসে কে জিততে পারে, প্লেয়ার কে আছে, পসিবিলিটি কার বেশি, আগের পরিসংখ্যান কি বলছে, এভাবে তুমি ক্যালকুলেশন করে খেলার উপরে ধরো এবং জিততে চেষ্টা করো, রাইট? কিন্তু সবচেয়ে বড় ধাক্কা খাইছো একবার, কত টাকা সর্বোচ্চ? বড় টাকা গেছিলাম 1,20,000 টাকা। 1,20,000। এখন কথা হচ্ছে, তুমি আমাকে কি গুরু বলে এখনো ডাকবা নাকি ডাকবা না? এখন তো মহাগুরু বলা উচিত, যে তোমার ভিতরে বসে আমি তোমাকে দেখতে পাচ্ছি। এখন কেমনে দেখতে পাচ্ছি? এর সবচেয়ে বড় কারণ, আমার বাটি চালান দেওয়ার একটা গুণ আছে। দিবেন, তুমি কি বুঝতে পারছো? নাহলে আমার এগুলো তো জানার কথা না। না, বুঝছি। আমি টাকা বলে দিচ্ছি, একটু এদিক ওদিক হতেই পারে। আমি 1 লাখ বলেছি, তুমি 1,20,000 বলেছো। আমি বলেছি 3 পাত্তিতে কত ধরেছো, সেটাও বলে দিয়েছি। আমি বলেছি তুমি IPL এ কিভাবে খেলছো, সেটা বলে দিয়েছি। এত কিছু বলতে কেন পারি? কারণ আমি গুরু বলে। হ্যাঁ, গুরু বলে আপনার সাথে আমি এগুলো আন্দাজ করতে পারি, আমার ভাই, আমি ধরতে পারি, আমার বন্ধু বান্ধব, আমি ধরতে পারি তোমাকে আমি গুরু বলে। কারণ এখানে ঢোকার আগ পর্যন্ত তুমি আমার সাথে কি কথা বলেছো, আমাকে দেখেছো তুমি চোখে? না, আসতে আমার শুধু ঢোকার সময় মনে হয় তুমি পার হলাম তখন দেখেছো। দেখেছি। তোমার সাথে কি কথা বা কখনো আমার কোনোদিন কোনো কালে যোগাযোগ হয়েছে? না, হয়নি। এই কারণে লোক আমাকে সম্মান করে, ভালোবাসে, কারণ জানে যে এই মাল কপালের দিকে তাকিয়ে বাড়ি চালানোর মাধ্যমে এই কথাগুলো জানতে পারে। সো দিস ইজ দ্য থিং। এবং তোমার সংসার নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় যদি কোনো কারণ থেকে জুয়া জুয়া জুয়া, মেয়েটা কিছুটা ব্যভিচারী, তার সাথে সাথে সবচেয়ে তোমার পক্ষ থেকে যদি বড় কারণ থেকে থাকে, সেটা শুধুই তোমার রাগ আর গ্যাঞ্জাম না, সেটা অনেক বড় কারণ হচ্ছে যার নাম জুয়া জুয়া জুয়া। তুমি একটা পুদিনা পাতার সামান্য ব্যবসায়ী, তুমি একটা ট্রলার চালানোর সামান্য ব্যবসায়ী, তুমি মাত্র বইয়ের গহনা বন্ধক দিয়ে 30,000 টাকা পুঁজি করে নরমাল মুরগির ছোট একটা ব্যবসায়ী, তুমি 1,10,000 টাকা IPL এর একটা খেলাতে বাজি ধরতেছো। তার মানে বুঝতে হবে যে জুয়া তোমাকে কোন জায়গাতে নিয়ে গেছে। সব কথাই সত্য, রাইট? তোমার তো অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ আমি তো তোমার ভেতরে বসে তোমাকে দেখতে পাচ্ছি। অস্বীকার করতে যাবো, আমি তোমাকে আর একটা গোপন খবর বলে দেবো, যেখানে তুমি শিকলি বিয়ার পর্যায়ে পড়েছিলে, তোমাকে আরেকটা হলে বিয়ে দিতে, যে ধরা পড়েছিল যে জায়গাতে, ওই প্রসঙ্গে চলে যাবো আবার তখন। তুমি সুতরাং আমাকে চ্যালেঞ্জ করার দরকার নাই। আমি সব সময় তোমার বুকের উপর বইসা এখন কাপড় খাসতেছি, আমি তোমার ভিতরে ঢুকে তোমার দেখতে পাচ্ছি। দ্যাটস হোয়াই আই এম গুরু, আই এম দ্য গুরু, আই এম দ্য মাস্টার, আই নো এভরিথিং। আমি জুয়া খেলছি, ঠিক আছে। ওকে, এটাই হচ্ছে অনেক বড় একটি কারণ, যে কারণের জন্য তোমার জীবনের আজকের এই পরিস্থিতি। জরুরি না যে আমি জিনিসগুলো কেমনে বলতে পারছি, জরুরি এটাই যে কথাগুলো সঠিক সেটা আমি বলতে পারছি। আর হলো গুরু, ওই মেয়ের প্রসঙ্গে আমি আসবো। মেয়েটাকে আমি ফোনে নেওয়ার প্রয়োজন মনে করতেছি না, কারণ অনেক বড় একটা কারণ অলরেডি তোমার সামনে আমি ব্যাখ্যা দিয়েছি এবং তোমার অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ আমি টাকার অঙ্কে বলে দিচ্ছি যে তুমি কোন জায়গায় কিভাবে। তুমি কি আরো শুনতে চাও? মানুষের সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। তুমি আমার দিন শেষে অনেক সম্মানিত ব্যক্তি, কারণ আমার চেয়ারে বসে আছো আমার গেস্ট হিসাবে, মেহমান। তুমি আমার মেহমানদারিকে যদি ঠিকঠাক ভাবে মেনটেন না হয়, আল্লাহ অপছন্দ করে। তাই আমি তোমাকে, তুমি শুনতে, তোমার চোখ লাল হয়ে গেছে, পানি বের হয়ে যাবে। সো এখন তুমি শুনতে চাইলে বলতে পারবো, এবার বলবো, কিন্তু চেয়ারের উপরে দাঁড়ায়, যেহেতু গুরু গুরু টাইপ একটা ফিল চলে আসছে আমার, এবং আমি তোমার ভেতরে বসে সব দেখতে পাচ্ছি, সব বলে দিতে পারবো। তুমি শুনতে চাও? সাহস আছে। কিন্তু সকাল যখন হবে, মানুষের চোখে আর চোখ রাখতে পারবে না। হয়তো তোমার পরিচিত লোকজন তোমাকে দেখে অসম্ভব রকমের তোমাকে ঘৃণা বা তোমাকে অসম্ভব রকমের ধিক্কার দিবে। তাও কি শুনতে চাও? আরো বলবো, আরো ডিটেলে বলবো, অনেক কিছু বলে ফেলবো। বলবো কি নাকি আমি থেমে যাব? বলবো, সহ্য করতে পারবে না কিন্তু। কালকে সকাল কিন্তু অনেক মারাত্মক হতে যাচ্ছে। হোক, সমস্যা নেই। আমি যদি ভুল, আমি নিজে যদি আমি ভুল করছি, যদি এর বাইরে আর কি ভুল করেছো? আমি তো ভুলের বড় কারণ দিয়েই দিলাম, যেটা এর বাইরে না। আমি মেলি সংশ্লিষ্টতার কথা বলছি না। আমি এটার কথা বলতেছি। ওইটা হলো যে আমার এক বন্ধু, ওর বাপের বাড়ি গেছে,
আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে কি এই তোর বাসা খালি আছে, আমি কই, দোস্ত আমার বাসা খালি আছে, আমরা 3 বন্ধু আছিলাম, ও গল্প করছে, এটার মধ্যে এক মহিলা ওর কাছে খুব বাস বাগানে যায় একেবারে খুব একেবারে এই মহিলা এত পরিমাণে খারাপ বানায় বলছে, আমার মার কাছে ফোন দেওয়া বলছে, কয় কি কয় ওই নষ্ট মাইয়া লইয়া ঘুমাইছে, আর সকল কলম আমরা 4 জনে মিলে রুমের ভিতরে গল্প করছি। নেশা, জুয়া, মেয়ে, না মেয়ে গো আমার নেশা কোনো সময় ছিল না। আমি শেষ করি, উইমেন, ওয়েলথ অ্যান্ড ওয়াইন, এই 3টা জিনিস যখনই কাছে একসাথে হয় তখন আস্তে আস্তে করে ঘটনা ঘটতে থাকে। যেমন তুমি কখনো মেয়ে সংশ্লিষ্টতা যাওনি, স্পোর্টসম্যানরা সাধারণত এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, ওরা খেলা নিয়ে থাকে, ওরা লেখাপড়া এই নিয়েই থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হয় কি, অনেক সময় তুমি স্পোর্টসম্যান ছিলে, তোমার পক্ষে হয়তো ওই নেশাতেই থাকতে, মেয়েলি নেশায় ছিলে না তুমি, যেটা আমি প্রথম দিকে তুমি আসলে ওরকমই ছিলে যেমনটা তুমি বলেছো যে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলোনি, একদম তাই, হ্যাঁ, কথা 100% আমি এটা বিশ্বাস করি। কিন্তু হয় কি, যখন এই পরিস্থিতিগুলো তৈরি হয় যে বন্ধুরা মেয়ে নিয়ে আসছে, 2টা ছেলে আছে, খালি এই ফুকাটাই করছিলাম তখন বন্ধু। অটোমেটিক একটা পিছলায় যাওয়ার চান্স থাকে। জোয়ার বোর্ডে আসো, খেলতে শুরু করছো, 5 টাকা 10 টাকা দিয়ে শুরু হয়েছিল, ওটা যে 1,20,000 যাবে তুমি জানো না, এভাবেই কিন্তু চলে যায়। অথবা নেশার টেবিলে আসো, আজ হয়তো 1 সিকি মাল খাইছো, পরবর্তী 2-3 দিনের মধ্যে যেটা 5 সিকিতে যাবে, এটাই স্বাভাবিক। এটি কিন্তু এই জিনিসগুলো এরকম ভাবেই যায়। তোমার ক্ষেত্রে অ্যাডিকশনের কথা আমি বলিনি, ওই সঙ্গে যাচ্ছি না। তোমার নেশা তোমার জীবনে ধ্বংসের সবচেয়ে বড় কারণ, যেটা আমি তোমাকে অলরেডি শুনিয়ে দিয়েছি, সেটি হচ্ছে জুয়া, জুয়া এবং জুয়া। কারণ তোমার সাথে আমার যে প্রেডিকশন পাওয়ার, আমার যে তোমাকে কানেক্ট করার শক্তি, সেখান থেকে আমি বুঝে ফেলেছি যে তুমি এই জিনিসটার জন্য জীবনে অনেক কিছু হারিয়েছো। এই জিনিসটার জন্য তুমি তোমার সহায় সম্পদকে নষ্ট করেছো। তোমার এই মেয়েটি অসম্ভব রকমের ট্যালেন্টেড, কারণ তুমি লেখাপড়াতে অনেক পিছিয়ে, মেয়েটি কিছুটা অনেকখানি আগিয়ে, লুক ওয়াইজ মেয়েটি অনেক বেশি আগিয়ে, তো এবং পরিবারের সক্ষমতার দিক দিয়েও মেয়েটার পরিবারটা কিন্তু কিছুটা হলেও আগিয়ে। তুমি যদি একটু তোমার এই জুয়ার প্রসঙ্গটা যে তোমার জীবনে না আসতো, আমার মনে হয় অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল থাকতে। তুমি স্বীকার করো না? হ্যাঁ, সচ্ছল ছিলাম, একদমই তাই। এই সচ্ছলতা থাকলে এই মেয়েটির জীবনে অন্য কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকতো, মানো কি মানো না? তারপরেও যে ইট ডাজন্ট মিন যে কেউ যদি নেগেটিভ কিছু যায় বা নোংরামি কোনো কিছুতে যায় তার কোনো ব্যাখ্যা চলে না। প্লিজ বলো। আমি একটা কথা কই, ওই যে সময় আমি জুয়া আগের থেকে খেলতাম না, তো যে সময় সম্পর্ক করছে ওই টাইমে আমি জুয়া খেলছি। তবে আমি এটাও বলছি, আমি এটা জাস্টিফাই করছি না যে কোনো মেয়ে। আমি একটা কথা বলি, আর হলো গরু, যে আমি একটা কথা বলি, আমার এই বন্ধুটার উপকার করতে যাইয়া খায়, আমি এটা আমার মার কাছে ডাইরেক্ট ফোন দাও, ওরা আমি খাওয়া তো ধরছি। আর ওই মহিলা যেন বলছে, আমার পাশের রুমের মহিলা যেন বলছে, ওই মহিলা এমন খুব একটা বাজে ছিল। এই মহিলাটা যাই হোক, মেয়েলি ব্যাপারটা খুব গাঢ় ভাবে আসছে, এবং তোমার কাছের মানুষজন, তোমার নিজের দিককার লোকজন কিন্তু বিশ্বাস করে সেদিন তুমি ওই রকম মেয়েলি কোনো ফষ্টি নষ্টির মধ্যেই ছিলা। তুমি যেভাবেই বলো না কেন, মানুষ বিশ্বাস করে এরকম। আর আমি যেটা ধারণা করে বলেছি তোমার জুয়ার কথা, সেটি তোমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, না হলে হয়তো তুমি তোমার মতো করে আবার ঘুরে দাঁড়াতে পারতে। বাট এটা আমি কোনোভাবে জাস্টিফাই করছি না। এই রকম নোংরামি যদি কোনো মেয়ে করে থাকে, যেমনটা তুমি বলেছো, আমরা শারমিনের যদিও বক্তব্য নিইনি, যেমনটা তুমি বলেছো তেমনটা যদি করে থাকে, এদের কোনো ব্যাখ্যা চলে না, এদের কোনো ক্ষমা নাই। এইরকম পাপিষ্ঠা নারীদের কারণেই যারা সবসময় বাগানে যেতে চায়, এই মেয়েগুলোর জন্যই বৈবাহিক সম্পর্ক, এবং এরকম কিছু পাপিষ্ঠ ছেলেও আছে জহিরের মতো পরকীয়া সম্পর্কের মধ্যে যাচ্ছে, এদের কারণেই কিন্তু আমাদের এই বৈবাহিক সম্পর্কের মতো দারুণ একটা পবিত্র সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ আর ভরসা করতে পারছে না। সেপারেশনের হার বর্তমান বিশ্বে তো বটে, ঢাকা শহরে যদি চিন্তা করো অনেক অনেক বেশি। কারণ কিন্তু একটাই, যে এই ধরনের পরকীয়া আমাদের জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে। কারো কোনো ক্ষতি হচ্ছে না, বাট ক্ষতি হচ্ছে কাদের? বাচ্চা, এই ব্রোকেন ফ্যামিলিতে যারা বড় হচ্ছে, স্পেশালি ভিক্টিমাইজড হচ্ছে ছোঁয়া। তো তোমার প্রতি আমার সমব্যথী, আমার কষ্ট, যে কষ্ট বুকে নিয়ে তোমাকে চলতে হচ্ছে, নিজেকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করো। আর ওই মেয়েটির প্রতি যা তুমি বলেছো তা যদি সত্য হয়ে থাকে, তাহলে লানাত, যে এইরকম একটা পাপিষ্ঠা নারীর কারণে তোমার জীবন এবং ছোঁয়ার জীবন নষ্ট হয়ে গেছে। আর তুমি যদি জোয়ার মতো এরকম বাজে একটা জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করো, পরিত্রাণ পাও, তাহলে আমি অনেক বেশি খুশি হব। কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আর আমি বলছিলাম, আর কি বলবো, সব তো বলে দিয়েছি।
কিছু কমেন্ট পড়তে চাচ্ছি, আমাদের সঙ্গে হাফিজুর আছে জয়েন করে। একটা সেকেন্ড, জি, তোমার কি আর কিছু বলার আছে? আমি গরু আমি কি যা বলেছি কোনো কিছুর সাথে দ্বিমত পোষণ করছো তুমি? না। তুমি আমার অতিথি, তুমি না, আমার গুরু, মেহমান, আমি- তুমি আমার ভগবান। না গরু, আমি তাই বলে গুরুও বলছো, আমাকে তো সত্যি কথা বলতে হবে, তাই আমি প্রেডিকশন করে বলে দিয়েছি। না, আমি গরু ভুল করছি জুয়া খেললা। কিন্তু অন্যায় কিছু বলিনি তো না আমি। না, অনেক বলেছি? কিছু বলেন নাই আমারে। আমি এটা লেগে আইছি যেমন আমি এই ভুল করছি। আর আমি আরেকজন একটা টাকা দিয়েছিলাম প্রায় 2,80,000 টাকা। 2,80,000 টাকা, এই টাকাটা আমি যে কোনো একটা কারণে দিয়েছিলাম। এটা বললে আমার একটু ক্ষতি হবে। বাদ দাও, জুয়া থেকে বের হতে পারবে? কথা দিয়ে যাবে আজকে? সম্ভব? আজকে পারবে না? নয়। না পারবো, Sure. শিওর। দেখো, এটা কিন্তু ফেলনা গুরু না, পাটি চালান দেওয়া গুরু। তুমি না বলাতে মানুষ জানানি, তারপরে কিন্তু বাইর করে ফেলেছি। কত টাকা ধরা খাইছো, কি হয়েছে না হয়েছে, এই গুরুর সাথে মিথ্যা কথা বলে যেও না। এখান থেকে না, না, কিন্তু গুরু। তোমার উল্টপালট করে ফেলবো তাহলে। না গরু, আমি কি? জুয়া ছাড়বা? জুয়া সারমু, আপনার সাথে কথা দিয়ে গেল। বাপ আমার, সত্যি ছাড়বা? সত্যি বাপ আমার, বললাম বাবা, সত্যি একেবারে জুয়া সারমু, আর জীবনে জুয়া খেলবো না। তুমি একটা স্পোর্টসম্যান, এরা কি এরকম হয়? কখনো না। জুয়া আর খেলবো না। আর ছোয়াকে খরচ পাঠানোর ব্যবস্থা করো। সোয়ারে ছোয়ার সাথে নির্দিষ্ট সময় ছোয়ারে পর যাওয়া, দেখা গুরু, করার চেষ্টা আমি করো। ওই মেয়ের কাছে আর যেও না, না না গরু, আমি এই মেয়েরা চাই না জীবনে যা। প্লিজ যেও না, ওর না, মুখও না, দেখো না। না, না, গুরু। বাট ছোয়ার সাথে যোগাযোগের না ব্যবস্থা করো, গরু, সময় আমি ব্যবস্থা আমি করো। দুইটা মিলিয়ে আপনার হ্যাঁ, সময় প্লিজ সময় নাও। দুইটা মিলিয়ে সময় ছোয়াকে নিই। নিয়ে বলো শুধু। আমি এখন আমার ফ্যামিলি থেকে আমার 3টা ফুফু আছে। আমার মায় আর আমার বাপে অনেক কিছু আমার লেগে করছে, বা মায় রাস্তায় রাস্তায় খুব কাঁদছে। আমি যেদিন টাকা পয়সা নষ্ট করছি, আমার মারও 3 লাখ টাকা আমি নষ্ট করছি। পরে আমার ভাইয়েরা জরিমানা দিছে, যেভাবে দিছে। এখন ভাইয়ের লোক আমি কথাবার্তা কই না, ভাইরা ওই যে ওদের খোড়া কাছে ক্ষমা চাও। ক্ষমা চাম অবশ্যই। তারপরে আমার ফুফু আছে 3টা ফুফুরে আমি যদি শৈলের চামড়া যদি একটা যদি জুতা বানাই দিই, আমি ওগো দায়ী দিতাম না। এখন আমার মা আছে, এখন আমি এই গতকালকা জুয়েল ভাই আমার ফোন দিয়েছে মতন, আমার এক ভাবি আছে, ভাবির সাথে মারে লইয়া যোগাযোগ করছি। ভাবির বাসায় গেছি আমি, ভাবি আমি দোকান লুম এই মানুষগুলোর জন্য ঘুরে দাঁড়াও, প্লিজ ঘুরে দাঁড়াও। আমি- কিচ্ছু হবে না যদি জুয়া না ছাড়ো। না। আমি এক কাফনের কথা এই লেগে আইছি, মা হেরা বলছে এন আমানের লেগে, হেরা না করছে। আমি কিভাবে বলবো? হাত ধরে পা ধরে বলবো? না না, গরু আপনার পাও ধরে, আমি গরু আপনার পাও ধরুন। আমি আপনার পাও ধরে বললে যাবো আজকে। আমি আজকের পর থেকে পড়াই মেলা দিন এসে জুয়া খেলি না। আমার মেলা ক্ষতি হয়ে যাবে, হাত ধরে বলো। মেলা ক্ষতি হয়ে যাবে কিন্তু। না বলছি গরু, কি আমি জুয়া খেলবো না। কথা দিলি? কথা দিল আর জুয়া খেলবি? না, জুয়া খেলবো না। আর ছোয়ার সাথে প্রতি মাসে একবার যে দেখা করবি? সোয়ার সাথে আমি, আমার মায়া, আমি ইনশাল্লাহ আছে। আমি এই আমার আত্মীয় স্বজনরা সপ্তাহে বলছি আমার হেল্প করার জন্য। হেল্প করলে আমি দোকান বাজারে লবো, আবার একুরা বাজারে দোকান লবো। তুই তো পরিশ্রমী ছেলে আর শক্ত সমর্থ ছেলে, যেহেতু ক্রিকেট খেলোয়াড় মানুষ, তুই চাইলেই ঘুরে দাঁড়াতে পারবি যে কোনো দিন। না, এই লেগে আমার শুধু আমার ওই একটাই কথা, যে তুই যত ইনকাম কর, নিচে যদি ফুটা থাকে পানি তো আর জমবে না ঘোড়াতে। তাই বলছি, জুয়া যদি বাদ দিতে পারিস, আর তোকে কেউ ঠেকাতে পারবে না, তুই সফল হতে বাধ্য, সফল তুই হবে। না, আমি সবল, আমি আমার মনের মধ্যে বিশ্বাস আছে। আমি এখন আমার মন খারাপ হইলে আইয়া মোবাইল টোবাইল বন্ধ করে 5 দিন 7 দিন 1 মাস আমি বাসায় যাই না। মন খারাপ হলে তুই আমার এখানে আসিস, এসে আড্ডা দিস। জুয়া খেলবি না, কথা দিলি? রাইট, কথা দিয়ে গেলাম। ওকে, আমার কিন্তু ক্ষতি হয়ে যাবে না হলে। ওকে, ডান, ঠিক আছে। আর আমার যে ভাতিজে, ওর সাথে তুই প্রতি মাসে একবার হলো দেখা করিস। 2 মিনিট আপনার সাথে কথা বলি। তারপর আমার আত্মীয় স্বজনের সাথে কথা বললাম। আত্মীয় স্বজনের সাথে কইলাম আমার এই ফুলকার জন্য আমি চান্স জীবনে আমি একটা ঘুরে দাঁড়িয়েছি। আমার মারে দিয়ে সপ্তাহের সাথে কথা বললাম, হুফুরও বললাম আমার কিছু টাকা দেওয়ার লেগা, বা আত্মীয় স্বজন যা আছে, আমি আমার কিছু টাকা আমার দোকানটা লইতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবো, এই ফুলকার লেগে আমার চান্স। কত ভালোবাসার মানুষ তোর হাসাদ্দাম, মানুষের এত ভালোবাসার মানুষ থাকে না। থাকে অবশ্য। কি আমার 3টা হুফু আমারে বাপ সারা বললি তো যে গায়ে চামড়া দিয়ে তার তুই খোঁজ নিয়ে দেখ গা তুই, যে ফুপু খালা এরা কয়জনের জীবনে কতটুকু ভূমিকা রাখতে পারে। না, আর কে কোর জীবনে আছে না আছে আমি বলতে পারি না। আর অন্যায় করিস না ভাই, এগুলো আমার হুফু, আমার হুফুর 3টা হুফু অনেক কিছু করছে। আর অন্যায় করিস না মানুষগুলোর জন্য, এদের জন্য হলো ঘুরে দাঁড়া। ওকে, ডান, ওকে, কথা দিলি তাহলে? রাইট, ওকে, থ্যাংক ইউ। অনুষ্ঠান শেষ করছি আমরা। 2-1, হ্যাঁ বাপ, আমার সাথে একটু কথা বলবে। আমার একটা ফোন দিবেন, আমার আম্মার সাথে কথা বলবো। আমার ভাই বেড়া সপ্তাহে আছে ওই জায়গায়। কি নামে ডাকবো, কি বলবো? খালাম্মা বলবো? বলেন। মিনওয়াইল আমরা কিছু টেক্সট এন্ড কমেন্ট নিতে চাচ্ছি। হিমের খান আছে, গুরু দুবাই থেকে শুনছি। মমিনুর আছে, ওকে, লাভ ইউ। ওকে, কথা বলে তারপর দে, যে প্রোগ্রামে আছি কথা বলিস।
আগে বলে যে প্রোগ্রামে আছে, কথা বলেন। এমডি মিতু আছে জয়েন করে আমাদের সঙ্গে। দেন মিনভাল আপনাকে আরেকটাবার মনে করাতে চাচ্ছি, যদি আপনি চান আপনার ভালোবাসার গল্পটি আমাদের সবার সাথে শেয়ার করতে, তাহলে যেটা করবেন, আপনি আপনার সেল ফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন GURU গুরু, তারপর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর যদি চান যে হোয়াটসঅ্যাপের থ্রুতে কমিউনিকেট করতে, হোয়াটসঅ্যাপের থ্রুতে জানাতে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904 01841904904। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ঢাকা এফএম এর নাম্বার। ওকে, আমরা তাহলে কিছু ফোন কল নিতে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু ফয়সাল বলছিলাম, অনেকদিন পর আবার আপনার লাইনটা নিলাম। জি, নামটা যদি আরেকবার বলেন আর কোত্থেকে গুরু বলছেন? ফয়সাল বলছিলাম। ফয়সাল কোত্থেকে? গুরু ঢাকা মুগদা থেকে, কমলাপুর মুগদা। ও, কমলাপুর মুগদা থেকে ফয়সাল। ফয়সাল প্লিজ বলুন। গুরু, আপনার আমার একটা অভিযোগ আছে আপনার কাছে। বলেন। গুরু, সপ্তাহে একটা দিন আপনাকে পাই, একটা দিন প্রোগ্রাম করেন, কেন এত শর্ট টাইম কেন, এটা আমি জানতে চাই। তো ফয়সাল ভাই, টাইম কিন্তু শর্ট না ইন আদার সেন্স, কারণ 11টায় শুরু হয়, একটা তো বাজে, তারও বেশি 15-20 মিনিট, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার প্রোগ্রাম। কই গুরু, না আমরা আগে দুইটার পরও আপনাকে দুটো পাইতাম গুরু। আমি চাই গুরু সবাই আরেকটু ভারত গুরু, প্লিজ আপনি সবার সাথে কথা বলেন এবং সবাই কিন্তু সুযোগ দেন, এগুলো চাই গুরু, প্লিজ। ওকে ফয়সাল, থ্যাংক ইউ। আমি এই আমাদের যে প্রোগ্রাম সিইও, তার সাথে তো আমাদের মাঝে মাঝে মিটিং করতে হয়। আমি আপনার প্রস্তাবনাটা রাখবো যে আগে যেমন 2টা বা অনেক আগে অবশ্য 3 ঘন্টা কন্টিনিউ হতো, এটা সত্য বলেছেন, যে আমাদের টাইম ফ্রেমটা বাড়ানো যায় কিনা। ঠিক আছে, আমরা কথা বলে দেখবো, বাট পাকা কথা দিচ্ছি না, এটা তো অথরিটির ব্যাপার। আমি তো জাস্ট সে প্রোগ্রাম করি, আমি আলোচনা করব। অনেক ভালো থাকবেন ফয়সাল, আমাদের সাথে আছেন। ওকে, লাভ ইউ। ফয়সাল আছেন মুগদা থেকে, আমাদের সাথে কথা বলছিলেন। কিছু টেক্সট নিয়ে আর 2-1টা ফোন কল নিয়ে। ওকে গুরু, হাসিবুল আছে ময়মনসিং থেকে, শুনছি আই এম সিঙ্গেল। আপনি এখানে মানে গুরু আনা মিঙ্গেল হাসিবুল তো হাসিবা না তো? না গুরু, হাসিবুল। তাহলে তো প্রবলেম। আচ্ছা, রাফি আছে, তুমি কি ভালো? আপনি কার কথা বলেছেন বুঝিনি, আর একটা কল চলে এসেছে। হ্যালো, গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো, কোত্থেকে বলছো? গুরু আমি সিলেট থেকে সিয়াম। সিলেট থেকে সিয়াম। হ্যাঁ, আমি ভালো আছি। সিয়াম, কেমন আছো তুমি? এই যে গুরু আলহামদুলিল্লাহ। তোমাদের সিলেট তো এখন সেটেল রাইট, সমস্যা তো নাই, বাট পুনর্বাসনের কাজ চলছে, বিভিন্ন ভাবে ঘুরে দাঁড়ানো যুদ্ধ চলছে। সিয়াম বলো আমাদের, প্লিজ বলো। ফয়সাল ভাই যে রিকোয়েস্টটা করেছে, আমিও সেম রিকোয়েস্ট করছি। আমি আপনাকে আগের মতো চাই, সেই 2014 সালের গুরুর মতো, যার কথার মধ্যে অনেক প্রাণবন্ত ছিল, অনেক দরদ ছিল। সেই গুরুর কথার মধ্যে এখন দরদটা কমে গেছে সময়ের জন্য। আমাদের গুরু তো আমাদের জন্য সময় মেনটেন করার উচিত না, সময় দেখা উচিত না গুরু। না, আমি ইমপ্রেস। আমি তোমার কথাতে অনেক বেশি মানে মুগ্ধ এই কারণে যে সবাই শুধু সম্মান ভালোবাসার কথা বলে, তুমি কিন্তু অনেক বড় একটা কথা আমাকে বলে দিয়েছো, যেটা আমি ব্রেনের মধ্যে নিয়ে নিলাম। এটা সত্যি কথা, তুমি কেমনে বুঝলে আমি জানি না। সময় যেহেতু কম থাকে, আমি তাড়াহুড়া করার একটা তাগিদ থাকে। আর আগে যেমন প্রাণ খুলে কথা বলতাম, একদমই তাই, স্থিরতা নাই আমার মধ্যে এখন। একদম তাই, একদম তাই। আগে যেটা হইতো যে 3 ঘন্টা বা তারও অধিককাল সময় থাকতাম আমরা, তখন আর টাইমের পাবন্দি থাকতো না। আমিও একদম বিন্দাস থাকতাম, প্রয়োজনে বিভিন্ন জায়গায় কথা বলতাম, স্টোরি যে বলতে আসতো সেও ডিটেলে বলতে পারতো, মানে একদম সেই রাত আমাদের, এরকম আর কি। আর এখন অনেক এখন কন্ট্রোলড, সময়ের মধ্যে সব শেষ করতে হবে, সব একটা তাগিদ থেকে অনেক কিছু কাটছাট হয়ে যায়। গল্প তখন কাটছাট হয়ে যায়, আমার এই যে উদ্যোগগুলো নিতাম সেগুলো তখন কাটছাট হয়ে যায়। আমি একমত পোষণ করছি শ্যাম। আমি ফয়সাল যেমন মুগদা থেকে বলেছিল, এই পুরো ব্যাপারটা আমাদের ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রোচ করব, যদি তারা পারমিট করে। আমি অবশ্যই আসার চেষ্টা করব শ্যাম। অনেক ভালোবাসা তোমার জন্য। টেক কেয়ার বাড়ি। ওকে, আর 1-2টা ফোন কল নেবো, তুমি টেক্সট এই ফাঁকে কন্টিনিউ করো। গুরু, আজকে কেন জানো সবার একই কমেন্ট। তুহিন ইসলাম নামে একজন আমাদেরকে কমেন্ট করেছে, আপনার 3 ঘন্টা প্রোগ্রাম আবার শুরু করেন। তুহিন একই কথা, আসলে প্রস্তাবনাটা পৌঁছানো উচিত, বাট আমরা যতটুকু পৌঁছাতে পারি তার আগে পৌঁছাবে পরিচয় একবার আলোচনা করে দেখা যেতে পারে। যা এটা সত্য কথা, যেমনটা সিলেট থেকে সিয়াম বলছিল, মুগদা থেকে ফয়সাল, তুহিন বলছে, বিষয়টা তাই। আগে আমরা একদম রিল্যাক্স থাকতাম। আগের ব্যাপারটা এমন ছিল, যেহেতু তুমি তখন আমাদের সাথে হয়তো কানেক্টেড ছিলে না প্রোগ্রামে,
তো আমরা রিল্যাক্স থাকতাম, যারা স্টোরি টেল করতেছে তারাও ডিটেলে বলতে পারছে, জি। আমিও ইনিশিয়েটিভ নিচ্ছি কিভাবে প্রবলেমটাকে সেটেল ডাউন করা যায়। এমনও হয়েছে সেপারেটেড আসছে, ওদেরকে একসাথে করে একই গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দিছি ইনস্ট্যান্ট। জি, তো এই ঘটনাগুলো ঘটে যখন সময় প্রচুর থাকে, আর এখন যেমন আমাদের একটা কেমন একটা রেস্ট্রিকশন থাকে যে আমাকে ডিউ টাইমে শেষ করতে হবে, এই করতে হবে, সবকিছুর সেই মধ্যে করতে একটা হবে। রাশ। ওই Right. অস্থিরতার কারণে অনেক কিছু হয় না। একজন ফোনে আছে, তাকে অনেকক্ষণ আটকে রেখেছি। হ্যালো, তুমি নেক্সট হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে আছো ফোনে? হ্যালো, হ্যাঁ আমরা কিন্তু ফোনে আছিস। আচ্ছা, ফোনটা কেটে যাচ্ছে, একটা ফোন রিসিভ করতে গিয়ে আরেকটা ফোন চলে আসছে। ওমা, ভিডিও কল কেন? আমি তো ঘাবড়ায় গেছি যে কিরে ভিডিও কল কেন। ও ভিডিও কলই দিয়েছে, আর আমি ভড়কায় গেছি যে ভিডিও কল কেন। হ্যাঁ, ভালো আছি। কোত্থেকে? 2500 থেকে বলছে যে পাকিস্তান থেকে রফিকুল ইসলাম। আচ্ছা, তা না হে বুঝলাম শফিক। তুমি যদি বলতে যে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে বলছি, তাহলে আমি মেনে নিতাম এদের চোখ তো ছোট হবে। তোমার চোখ ছোট হওয়ার কারণ কি? রাত বাজে একটা, কারণ কি ওইটাই নাকি অন্য? ভালো থেকো, অনেক ভালোবাসা বাবজান, ফান করলাম, মজা করলাম। 2500 উপর দিয়ে আমি এর আগে 8000 থেকে ফোন দিয়েছিল, সে কি তুমি নাকি অন্যজন? গত সপ্তাহের আগের সপ্তাহে তুমি? আরে জানো লাভ, আমি তোমার বাড়ির উপর দিয়ে মাঝে মাঝে কুমিল্লা যেতাম, কখনো গেলে এই চেহারা চেনা থাকলো, কিছু চিনি আর না চিনি, চোখ দেখা যায় না এমন কোন মানুষ দেখলি ধরে নেবো যে তুমি। অনেক ভালোবাসা তোমার জন্য, টেক কেয়ার বাড়ি, লাভ ইউ। ওকে, অনুষ্ঠান শেষ করছি। কই আমার ভাইটা কই? সাদ্দাম থাক, যেহেতু ফোনে রিচ করতে সমস্যা হচ্ছে, আমরা পরবর্তীতে কথা বলতে পারবো, বাট কথা বলার চাইতে ইম্পর্টেন্ট সাদ্দাম যে কথা তুমি আমাদেরকে দিয়ে গেছো সেটা মেনটেন করা, রাইট? ওকে ডিয়ার, অনুষ্ঠান শেষ করি। ওকে, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, আর থ্যাংক ইউ আমাদের মঞ্চে আসবার জন্য। আর প্লিজ কথা রাখো, ছোঁয়ার জন্য হলেও, তিন ফুপুর জন্য হলেও, বাড়ির মানুষজনের জন্য হলো। একটা শক্ত সমর্থ ছেলে তুমি। আমি হাত ধরেছি মনে হচ্ছে আমি একটা ওর বান্ধবী টাইপ আর কি। আমার হাত গলে মোমের মতো আর শক্ত হাতের মধ্যে মিশে গেছে, আমিও যেন আস্তে আস্তে বুকের মধ্যে হারিয়ে যাবো, এই টাইপের ব্যাপার। তাহলে এরকম একটা পৌরুষদীপ্ত ছেলে, বাঘের মতো ছেলে, বাঘের মতো বাঁচবে। একটা লেগেছিল কি আরো রিকোয়েস্ট রিকোয়েস্টটা ছিল যে আমি কইছিলাম আমার মার সাথে কথা বলতেন, আমি আগতে মাপটপ চাইতাম। তো তাকে কি ফোনে কানেক্ট করতে পারছো হ্যাঁ, তুমি? ফোনে কানেক্ট করছি। দাও, আমার হলো তো ব্যালেন্স শেষ হয়েছে। দে তো একটা ফোন দে। জুলাই ফোন। লাস্ট ফোন কল। সাদ্দাম তার মায়ের কাছে অফিসিয়ালি ক্ষমা চেতে চাচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে। সো এই জিনিসটা আমরা করতেই পারি, যদি তাতে সারা জীবনের জন্য বদলে যায় মানুষটি। আমাদের একটু সময় বেশি নেওয়া, আমাদের একটু পাশে থাকা, এটা যদি একটা মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে, যাতে ভালো কিছু আর হতে পারে না। ওকে, নোমান পারমিশন নিয়েছো তো যে আমরা লাইভে আছি? বলেছো তো? তুমি বলেছো তো? হ্যাঁ, আমি মারে আমার ফ্যামিলির বলেইছি আমি আজকে অনুষ্ঠানে যাবো। আচ্ছা, মিনওয়াইল কিছু কমেন্ট পড়তে আছে। লিমন মিয়া আছে, গুরু একটু সময় বাড়াবেন প্লিজ, আপনারা একটা পেটিশন সাইন করতে পারেন। পেটিশন সাইন না না, পেটিশন মানে কি আসলে জুয়েল ভাইকে দেন। আসলে ইটস এক্সপেক্টেড, কারণের ব্যাখ্যা তো আমরা দিয়েছি। জি, আরো একটা ফোন কল নিয়ে নিই। ওকে, রুবেল খান আছে, জয়েন আরেকবার করে। বলো, কথা বলো, permission নিয়াজ নিয়ে। মাহমুদ আছে আমাদের সঙ্গে জয়েন করে। গুরু আপনি 2 ঘন্টার প্রোগ্রাম করেন, সমস্যা নাই, কিন্তু কোন সপ্তাহের প্রোগ্রাম যেন মিস না হ্যালো। হয়। এখন কিন্তু অনেক রেগুলার আমরা, অনেক রেগুলার এবং অনেক আমরা সতর্ক। এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলে সাদ্দাম আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আছে। দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের এই প্রোগ্রামটি দেখেন এবং শোনেন। আমি আজকে অনেক আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি, আমি বলেছিলাম সাদ্দাম তুমি আমাকে গুরু বলে সম্বোধন করো, বাট আমি তোমার পা ধরে তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা চাইতে চাই। যদি তুমি বলো আমি তোমার সাথে বয়সে মিনিমাম 12 থেকে 14 বছরের বড় হব, তারপরে তোমার আমি পা ধরে তোমার কাছে কথা চাই যে আমার মাছ ছোঁয়ার জন্য হলেও, তোমার মায়ের জন্য হলেও, যে ফুবু খালারা তোমাকে এত দরদ দিয়ে ভালোবেসেছে, ভাইরা যেভাবে বুকে আগলে রেখেছে, ওদের জন্য হলেও তুমি খারাপ যে জিনিসগুলো তোমার মধ্যে আছে সবকিছু ছেড়ে দিয়ে তাদের মতো করে বাঁচার চেষ্টা করো। সে আমাকে কথা দিয়েছে, সে বলেছে যে আজকের পর থেকে এই ঘটনা, কোনো রকম নেগেটিভ ঘটনা আমার জীবনে ঘটবে না। আপনি একটু কথা বলেন, একটা সেকেন্ড আপনি ওর সাথে কথা বলেন। আপনাকেও সে বারবার বলছিল যে আমি আমার মায়েরকে কথা দিতে চাই গুরু আপনাকে সাথে রেখে। সো আপনাকে সেই কথাটা সে দিতে চাচ্ছে। একটু একটু কথা বলেন আপনার ছেলের সাথে। হ্যালো,
আব্বাই লগ আছে আব্বারে লগ লই লও আইসে লগে মিনওয়াইল কিছু কমেন্ট পড়তে যাচ্ছি যতক্ষণ সাদ্দাম ভাই তার বাবাকে কানেক্ট করে। ওকে, মিরাজ আছে জয়েন তোমার করে কথাটা আমাদের- তুমি বলে ফেলো শুধু। মা আচ্ছা, মিরাজ আছে জয়েন করে আমাদের সঙ্গে। জীবনে যেটা করছি সব ভুল করছি। হ্যাঁ, আব্বারে কইস সপ্তাহে মনে বড় ভাইরে কইস মাপটাপ করে দিত, হুবু কইস মাপটাপ করে দিত। জীবনে যে জুয়া খেলছি আর জুয়া যেন না খেলি। এই জুয়া খেলা জীবনে ধ্বংস করছি। মানে আমি ফিরে আবার সোয়ারে আনমু, মানে আমার সপ্তাহে মাফ করে দিও। আমাদের দোয়া থাকলো। আর আপনি মন খারাপ করবেন না। আপনি বিশ্বাস করেন আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছে, আজকের পর থেকে আপনার ছেলে অন্যরকম মানুষের সামনের দিকে আগাবে। এতটুকু ভরসা নিয়ে বলছি, আজকের পর থেকে আপনার ছেলে সত্যি বদলে যাবে। যে জোয়ার প্রসঙ্গ এসেছিল, সে আমাকে কথা দিয়ে গেছে, আপনাকে কথা দিচ্ছে, বহু মানুষকে সামনে রেখে, সাক্ষী রেখে। আমার বিশ্বাস আজকের পর থেকে আপনার ছেলে বদলায় যাবে। আপনি শুধু সাহায্য করুন আর পাশে থাকুন। আর আপনি প্লিজ ক্ষমা করে দেন, কারণ মা হয়ে যদি ভেতর থেকে আপনি ক্ষমা না করেন, অভিশপ্ত হয়ে যাবে সে। মন থেকে ক্ষমা করে দেন। ওকে ওকে, আমরা অনুষ্ঠান শেষ করছি। জি জি, অনেক ভালো থাকবেন। অনেক দোয়া আপনার জন্য। অনুষ্ঠান শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক বেশি ধন্যবাদ গুরুকে এবং আজকে আমাদের গেস্টকে। খুবই মানে সিনেমাকে হার মানানোর মতো একটা গল্প, আসলে এত চমৎকার, এত থ্রিলে ভরপুর একটা গল্প। ইউজুয়ালি আসলে আমরা এই ধরনের জিনিস খুব কম দেখি, ভেরি রেয়ার। বাট লাস্ট কিছু কমেন্ট পড়ছে। তানহা আক্তার আছে ইন্ডিয়া থেকে, শুনছি ভালো লাগছে প্রোগ্রামটা। থ্যাংক ইউ সো মাচ তানহা আক্তার। এবং আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি চান আগামী সপ্তাহে, আগামী বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসার বাংলাদেশে ঢাকা FM 90.4 এর এই প্ল্যাটফর্মে এসে আপনার ভালোবাসার গল্পটি সবার সাথে শেয়ার করতে, তাহলে ভেরি সিম্পল, আপনি আপনার সেলফোনের টেক্সট অপশনে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর যদি চান যে হোয়াটসঅ্যাপের থ্রুতে আপনি পাঠাবেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। এখানে গিয়ে আপনি ছোট্ট করে সামারাইজ করে আপনার গল্পটি ভয়েস নোট আকারে অথবা টাইপ করে লিখে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, ঝটপট করে লিখে পাঠিয়ে দিবেন, বিকজ আজকে থেকে কিন্তু উইকটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখনো দিতে পারেন, কালকেও দিতে পারেন, মানে এই 6-5 days এর মধ্যে দিতে হবে। আলামিন আছে জয়েন করে, আমজাদ শেখ আছে। গুরু কবিতাটা আরেকবার বলেন। গুরু অলরেডি চলে গিয়েছে, হোপফুলি নেক্সট উইকে গুরুর কবিতাটা আবার, মানে কবিতাটা না, ইন্ট্রোটা আবার শুনতে পারবেন, উইচ ইজ মাই ফেভারিট অলসো। আচ্ছা, রুবেল খান আছে, অনেক বেশি ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাই। দেন আইনাল হক আছে জয়েন করে আমাদের সঙ্গে। মিস ইউ গুরু, স্যাটারডে দিন, শনিবারের দিন গুরুকে মিস করেন, কিন্তু গুরু তো প্রতি বৃহস্পতিবার আছে, শনিবারে কেন মিস করবেন? আচ্ছা, শেষ বিকেলের ছোঁয়া। আচ্ছা গুরু, আমার শেষ রিকোয়েস্টটা রাখেন, এসএমএসটা পড়েন। গুরু পড়তে পারলো না, গুরু চলে গিয়েছে, আমি আপনার এসএমএসটা পড়ে দিলাম। হোপফুলি গুরু আপনার এসএমএসটা বাইরে থেকে শুনছে, অন এয়ারের বাইরে থেকে। আলামিন আছে জয়েন করে, শান্ত আছে। আমার কমেন্টটা আরেকটা বার পড়েন, অবশ্যই আরেকটা বার আপনার কমেন্টটা পড়ে দিলাম। এবং আরো একটা বার আপনাকে মনে করাতে চাচ্ছি, যদি আগামী সপ্তাহে আপনি আপনার ভালোবাসার গল্পটি শেয়ার করতে চান, অলরেডি আমি দেখছিলাম যে কমেন্ট বক্সে অনেকে বলছে যে আমার একটা গল্প আছে। সো আপনার গল্পটা কমেন্ট বক্সে দিতে হবে না, আপনি আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আর মানে ঢাকা এফএম এর ফেসবুক পেজটা কিভাবে খুঁজে পাবেন এটা বলে দিচ্ছি, ভেরি সিম্পল। আপনি আপনার ফেসবুকের যে সার্চ অপশনটা আছে, সার্চ বারটা আছে, ওখানে গিয়ে টাইপ করবেন ঢাকা FM 90.4। ওখানে গিয়ে আপনি ঢাকা FM এর পেজে যখন চলে যাবেন, দেয়ার ইজ আ অপশন কল ইনবক্স। ইনবক্সে আপনি আপনার ভালোবাসার গল্পটা ছোট্ট করে লিখে পাঠিয়ে দিবেন, মানে জাস্ট একটু জিস্ট, সামারি যেটা সারাংশ, ওটা লিখে পাঠিয়ে দিবেন। অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি ছোট্ট করে আপনার ভালোবাসার গল্পটা পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904। আর চাইলে আপনি এসএমএস করতে পারেন, বাট অবশ্যই এসএমএস এর শুরুতে GURU গুরু লিখতে হবে। গুরু লিখে আপনার নাম, লোকেশন, ফোন নাম্বার লিখবেন। জি, যেহেতু যে বিষয়ে কথা হচ্ছে সেটা নিয়ে একটু বলতে চাই। মানে যারা গল্প শেয়ার করতে আগ্রহী,
যাদের গল্পটি আসলে 2 মাস পরে আপনারা বলতে চান তাদের এই মুহূর্তে জানাবার দরকার নেই। Okay. ঠিক 2 মাস পরে আপনারা জানাবেন দয়া করে, কারণ আমরা ফোন করতে গিয়ে অনেক সময় দেখি শুনি যে আপনারা ঠিক এই মুহূর্তে না, আপনারা আরো পরে 2 মাস 3 মাস পরে বলতে চান। তো আমাদের আসলে সময় নষ্ট হয়। যারা খুব রিসেন্ট টাইমে বলতে চান তারা আসলে আমাদেরকে জানাবেন। 2 মাস পরে হয়তো বা আমাদের লিস্ট বড় হয়ে যাবে, আপনি কিন্তু সেই সুযোগটা আর পাবেন না। এতে কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে আপনার জন্য। তাই ঠিক যখন বলতে চান, যে মাসে বলতে চান, ধরুন এখন অগাস্ট চলছে, Right. তো অগাস্টে যারা আসতে চান তারা অগাস্টে যোগাযোগ করুন, যারা ডিসেম্বরে আসতে চান তারা দয়া করে অগাস্টে যোগাযোগ করবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিল আমাদের জুয়েল ভাই। আচ্ছা, আলামিন খান আছে জয়েন করে কক্সবাজার শুটকি বিতান, চমৎকার একটা নাম, খুব খুব ক্রিয়েটিভ নাম, মানে এই শোটার মধ্যে এত চমৎকার ক্রিয়েটিভ নাম আমি পাই, আই এম ভেরি ইমপ্রেসড। আচ্ছা, তানভীর আলম আছে, লাভ ইউ গুরু, গুরুকে আমরা সবাই বেশি ভালোবাসি। অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শোটা র্যাপ করবো। আর আগামী বৃহস্পতিবার না, আগামী বৃহস্পতিবার আবার রাত 11টার সময় অঙ্গন চলে আসবো ভালোবাসার বাংলাদেশে, যেখানে গুরু থাকবেন, আমাদের সবার মধ্যমণি, এবং আমাদের সঙ্গে একজন গেস্ট থাকবেন। সো টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ঢাকা এফএম এর সাথেই থাকবেন। সো রাইট নাও দিস ইজ মি অঙ্গন ফারিয়া সাইনিং অফ ফর টুডে। ইউ গাইস টেক কেয়ার, বাই বাই।